উনি আমরা যে খবর পড়েছিলাম যে ছেলেকে অবিবাহিত হতে হবে, সেটা আসলে সঠিক নয়। যারা বিয়ে শাদী করেছেন এবং না এটা আমি ক্লিয়ার করি, না আমি কোনো বিবাহিত ছেলের সাথে ডেফিনেটলি বিয়ে করতে চাই না, ডেফিনেটলি অবিবাহিত হতে হবে। প্রবলেমটা কোথায়? কারণ আপনি একটা পার্টিকুলার চ্যানেলে গেলেন এবং সেখানে গিয়ে কোনো একটা অনুষ্ঠানে গিয়ে আপনি এটা ফ্ল্যাশ করলেন অ্যান্ড তারা এটাকে প্রেজেন্ট করলো, ইটস আ ভেরি এক্সক্লুসিভ অ্যান্ড ইট ইজ এক্সক্লুসিভ ডেফিনেটলি। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হুমড়ি খেয়ে পড়লো সেটা দেখার জন্য। আপনি চাইলে তো একটা প্রেস কনফারেন্স করতে পারতেন, আপনি কেন সেই চ্যানেলে গেলেন বা কোন একটা টেলিভিশন মিডিয়াকে বেছে নিলেন? এখানে একটা ভালো পয়েন্ট। একজন শাকিব খান একটা সেটে বসে আছে, তাকে একটা ড্যানিশ জুসও কিনে দেওয়া হয়নি, তাকে দূরে দাঁড় করিয়ে রেখেছে। তো বাঁচতে হলে এখন তো অপশনটা অনেক বেশি ডিফিকাল্ট অ্যান্ড ট্রিপিক্যাল। তো এইটার তো অ্যান্সার নেই, আপনি যেটা আমাকে কোশ্চেন, এটা অ্যান্সার নেই, বাট হ্যাঁ সলিউশন এইটাই। কিন্তু একটা সময় তো শাকিব ওই ধরনের সিনেমাগুলো করতেন না, তো ওইটা নিয়ে বাড়িতে মা বলে কি হ্যাঁ ওই সিনগুলোই আসবে, ওই রকম হিরোর সাথে কাজ করাচ্ছ তুমি, ওই সিনগুলো করতে হবে, ওইরকম গান করতে হবে, ওইরকম ড্রেস পরতে হবে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রেডিও আম্বারের এই বিশেষ অনুষ্ঠানে। আমি আর জে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। যে মানুষটি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তাকে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই, তাকে দেখলেই বাংলাদেশের সমস্ত মানুষ তাকে চিনবেন। যে মানুষটাকে নিয়ে আমি কথা বলছি তিনি আপনাদের সবার প্রিয়, আলোচিত, সমালোচিত, নন্দিত, নিন্দিত, সব কিছু মিলিয়ে আমাদের অত্যন্ত প্রিয় অপু বিশ্বাস। সো অপু বিশ্বাস, প্রথমেই স্বাগত জানাই রেডিও আম্বারের এই অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর করে আমাকে প্রেজেন্ট করে দেবার জন্য। দুটো ভাগে আজকের এই আড্ডাটা ভাগ করতে চাই। প্রথমত হচ্ছে অপু বিশ্বাস হয়ে ওঠা, মানে মিডিয়ার অপু বিশ্বাস, তার আগের অপু বিশ্বাস। যতদূর জানি বগুড়ায় আপনার জন্ম। তো পরিবারের আত্মীয় বা দূরাত্মীয় এদের মধ্যে কি কেউ কি আছে মিডিয়াতে এর আগে কাজ করেছে? না একদমই না, একদমই আমিই কাজ করছি। মানে বাট আমার মার অনেক ইচ্ছে ছিল সিনেমা, মানে আমার মার ইচ্ছে ছিল যে সে একটু ডান্স করবে, কিন্তু তাদের সময়গুলোতে আসলে এগুলো খুব প্রপারলি হয়ে উঠতো না, বিয়ে শাদী খুব দ্রুত দিয়ে দিত। তো সেই জায়গা থেকে আমার মার স্বপ্নটা আমার মধ্যে দিয়ে দেখেছেন, তা আমি বেসিক্যালি নাচ করতাম এবং আমার ইচ্ছেও ছিল নাচের স্কুলে বা নাচের টিচার হবার। সো ওই জায়গা থেকে আমার অনেক বেশি ওয়ার্কশপ করাও হয়েছে। কিন্তু সিনেমায় আসার ব্যাপারটা হচ্ছে যে আমার বান্ধবীদের ফান থেকে। যে কোন ক্লাসে থাকা অবস্থা এটা ক্লাস 9-এ থাকতো। স্টোরিটা কি ছিল আমাকে যদি একটু বলতেন? মানে আমি স্টোরিটা জানতে চাই যে কিভাবে। স্টোরিটা একটু মজার, ফানি, আবার একটু মারধরও খেয়েছি, এই টাইপের স্টোরি ছিল। সেটা হচ্ছে যে আমি তো ডান্স করতাম আমরা কজন শিল্পগোষ্ঠীতে। প্রথম আমার নাচের ইয়েটা ছিল বুলবিল ললিতকলা একাডেমি। তারপর থেকে আমি আমরা কজনে আসি। আমরা কজনে আসার পর ওইখানে একটা জেলাভিত্তিক একটা ইয়ে হয়েছিল, নাচের কম্পিটিশন হয়েছিল। তো সেইখানে আমি বরাবরই ফার্স্ট হই। মানে একটা সময় এমন হয়ে গেছে ও এখানে অপু আছে, ও ফার্স্ট, লাইক আমাকে নাচতেও হবে না। তো ওই জায়গা থেকে তখন হচ্ছে গিয়ে নৃত্যাঞ্চল, আমাদের বাংলাদেশে একটা অনেক, আমাদের ঢাকাতেই আছে অনেক বড় নৃত্যাঞ্চল, থেকে একটা সার্কুলেশন হয় যে নৃত্যাঞ্চলে যদি ফার্স্ট হতে পারে তারা অনায়াসে যেতে পারবে এবং ঢাকায় বড় বড় শোগুলো করতে পারবে। তো ওই যে বললাম বেসিক আমার ইচ্ছে ছিল আমি নৃত্যশিল্পী হব, তো নাচের প্রতি মনটা খুব বেশি ছিল। তো সেই জায়গা থেকে ক্লাস 9-এ আমি যখন একটা মানে জেলা পর্যায়ে একটা কম্পিটিশন হলো এবং আমি ফার্স্ট হলাম। তারপর এখানে আমাদের সিবলি স্যার ছিলেন, দীপা ম্যাম ছিলেন, তারা আমাকে ঢাকায় নিয়ে আসলো। ঢাকায় নিয়ে আসার পর আমি এখানেও কম্পিটিশন করলাম, তখন আমি সেকেন্ড হলাম। তুষার নামে একটা ছেলে ছিল, সে ফার্স্ট হলো, এবং প্রিয়াঙ্কা নামে একটা মেয়ে ছিল, যে তুষার এখন কোরিওগ্রাফি করে অনেক বেশি, আর প্রিয়াঙ্কা নামে একটা মেয়ে ছিল, ও থার্ড হলো। আচ্ছা, এরপর থেকে ওখানে কিছু বিটিভিতে প্রোগ্রাম হয়েছে, শাপলাকুড়িতে হয়েছে, ওই কিছু ছবি আমার বান্ধবীরা দেখেছে, দেখে বলছে হ্যাঁ তোকে তো অনেক সুন্দর লাগতেছে। আমি তো সুন্দরী না, বেসিক্যালি মেয়েদের সুন্দর লাগলে নায়িকা, আর ছেলেদের সুন্দর লাগলে নায়ক। তো আমাকে বলতেছে যে তোকে তো অনেক সুন্দর লাগতেছে। আমি তাহলে কি করবি? তো এর মধ্যে লাক্স চ্যানেল আই ফটোগ্রাফির একটা এরকম দেখেছে ওরা পত্রিকায়, দেখে তখন আমাকে বলতেছে তোর তাহলে কিছু ছবি তুলি। আমি তোর মজাই লাগতেছে। আর আমি তো একটু সিনেমা বা নাচ গান এগুলোর প্রতি অনেক বেশি আগে থেকেই, আরও মা আমাকে অনেক বেশি পুট আপ করতেন, না করো আমি আছি, বাবাকে দেখবো, কাকাকে দেখবো। তো ওই জায়গা থেকে ওরা সবাই মিলে একটা লোকাল একটা স্টুডিওতে গিয়ে আমাকে ফটো উঠালো এবং পেপার কাটিং দিয়ে ওই ঠিকানায় আমরা পাঠিয়ে দিয়েছি, বাসায় কেউ জানে না। এরপর তো টপ 15-এর মধ্যে আসছে। এখন জেলায় জেলায় যে এলাকার মেয়েরা তাদের বাড়িতে গিয়ে গিয়ে ছবি তুলবে। এইবার তো আমাকে অনেক পিটুনি খেতে হয়েছে বাবার হাতে। এটা কে দিলাম? বাবা বিশ্বাস করো আমি একদম এগুলো কিচ্ছু জানি না, ছবিটা কে তুলছে? আমি ওরা তো বলছে স্মৃতি হিসেবে রাখবে। আমি যেহেতু 9-এ পড়ি, এটা একটা স্মৃতি না, 10-এ পড়ার পর ওর নাকি বিয়ে হবে, ও নাকি কোথায় যাবে, এই নিয়ে তো বুঝছি মিথ্যা আর বলতে হবে না।
এই করে আচ্ছা ঠিক আছে, মা আবার বুঝালো, কারণ মার তো এইটাকে অনেক বেশি সাপোর্ট করেছে। মা আচ্ছা ঠিক আছে, তারপরে টপ 15-এ আমার ফটোশ্যুট করা হলো, তারপর টপ 25-এ আসছি, টপ 25-এ আসবার টপ 10-এও চলে আসছি আমি। এটা হচ্ছে গিয়ে 2007 ছিল। আচ্ছা, তো টপ ইয়েতে চলে এসেছি। তখন অ্যাকচুয়ালি ক্লাস 9-এ ফটোশ্যুট করেছি। এটা আসলে আস্তে আস্তে অলমোস্ট আমি 10-এ উঠে গেছি। 6-7 মাসের এটা প্রিপারেশন থাকে, তো ক্লাস 10-এ উঠে গেছে। এরপরে হচ্ছে আমাকে যখন হচ্ছে গিয়ে টপ 10-এ আসলো, তখন আসলে টেকনিক্যালি আমি বলতে পারি এখন, আগে মানে অনেক আগে যখন আমার একটা ইন্টারভিউ হয়েছিল ফার্স্ট সিনেমা আসার পর, তখন বলেছি না মা তো সিক ছিল, তাই আমি চ্যানেলে আসতে পারিনি। বাট বেসিক্যালি টেকনিক্যালি মারা চায়নি, কারণ তাদের কিছু কিছু রুলস ছিল, তো মাও একটু সিক ছিল, বাবা সবকিছু মিলে ম্যাচ করাতে পারেনি, পরে আমাকে ইন্ডিয়া যেতে হয়েছিল। আমি ফাইনাল রাউন্ডে এসে কিছু করতে পারিনি। ওকে, বাট এটা তো ফেল হিসেবে আমি বলবো না, বিকজ এটাই যদি আপনার চলচ্চিত্রে ঢোকার একটা মাধ্যম হয়ে থাকে। না, মাধ্যমও না। তারপরে যেটা হয়েছে এরপরে যেটা, ও আমার ছেলে একটা সিনেমা হবে যেটাতে আমাদের ইমপ্রেস ফিল্মের চ্যানেল আইডি, ওটাতে হচ্ছে নায়িকা ছিল আমাদের খুবই পছন্দের একটা বড় আপু, পপি আপু, আর ইলিয়াস কাঞ্চন ভাই ছিলেন ওনারা হিরো হিরোইন। তো ও আমার ছেলে, দ্যাট মিনস হচ্ছে টেস্ট টিউব বেবি নিয়ে একটা গল্প ছিল, যেটা আমাদের খুব পছন্দের একজন দাদু, সুভাষ দত্ত দাদু ওনার ছিলেন। এরপরে একটা মুভি হয়েছিল আমজাদ আঙ্কেলের, আমার যাকে আমি বাবা ডাকতাম, আমজাদ আঙ্কেলের হচ্ছে গিয়ে কাল সকালে একটা মুভি। সেটা খুবই ছোট্ট একটি ক্যারেক্টার, মানে যাকে বলে ক্যারেক্টার আর্টিস্ট আর কি। এখন তো আমাকে নায়িকা হওয়ার পর বলে হ্যাঁ ওটা তো গেস্ট অ্যাপিয়ারেন্স, আমি নো, ওটা ক্যারেক্টার আর্টিস্ট আমি করেছি। তো ওইখানে শাবনুর উপর একটা বান্ধবীর ক্যারেক্টার ছিল। তো যে ফটোশুটের সিনেমা ছবিগুলো তো আমার কাছে ছিল, তখন এটাই হচ্ছে আমাদের বগুড়ার একজন নাটক করতেন মিনু মামা, এখন কিন্তু নাটকে অনেক বেশ ভালো বয়স্ক মানুষ। তো মিনু মামা বলছে আচ্ছা ঠিক আছে তোর, মানে মাও বলতো অনেক সময় দেখা হতো, ভাই দেখেন না ওর 2-একটা ছবি, ওর বাবাকে খালি বলবেন না, আমি দেখবো। তো তখন মামা বলছে আচ্ছা ঠিক আছে। তো ওই কয়েকটা ছবি দেওয়া হয়েছিল, তো এই দুটো ছবিতে আমাকে ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে তারা ইয়ে করেছেন। আচ্ছা ঠিক আছে, তো ভালো, দেখি কি করে। এরপর আমি কাল সকালেও কাজ করি, শাবনুর আপুর বান্ধবীর ক্যারেক্টার। ও আমার ছেলেতেও আপুর, মানে পপি আপুর যে টেস্ট টিউব বেবিটা হয় আর কি, ছেলে হয়, সেটাতেও আমি কাজ করি তার হিরোইন হিসেবে, অর্থাৎ ওই যে টেস্ট টিউব বেবিটার হিরোইন হিসেবে কাজ করি, করে শেষ। তারপরে তো কত সালের দিকে এটা 2007। হ্যাঁ, তখন আমার এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, অলরেডি সবকিছু অফ। পরীক্ষার পর 3 মাস যে একটা ব্রেক টাইম থাকে, তখন তো সবাই বসে আছে, হঠাৎ করে আমাদের ফোনে এক ফোন আসছে, এফআই মানিক পরিচালক, এফআই মানিক বিখ্যাত পরিচালক। তো উনি হচ্ছে কি ফোন করেছেন, ফোন করে বলতেছে আমাদের বাসায় তখন একটাই ফোন যেটা মার কাছে থাকতো। তো ফোনে আসছে যে এরকম অপু বিশ্বাস। তো মা বলছে হ্যাঁ, বলছে যে তাহলে আমরা তো একটা মুভি করতে চাচ্ছি, কোটি টাকার কাবিন, ছবিটাতে আমরা ওকে চাচ্ছি, কারণ ওর মধ্যে একটা ইন্ডিয়ান ইনোসেন্ট ভাব আছে, আমাদের এইরকমই মেয়ে একটা দরকার এই ক্যারেক্টার। ইন্ডিয়ান ইনোসেন্ট ভাব না, ইন্ডিয়ান ইনোসেন্ট আমাকে প্রথমে মানে বাংলাদেশে ওরকম ফিল হতো না, তো ইন্ডিয়ানই ফিল করতো। আমার কোটি টাকার কাবিনের লুকসটা ফিল করেছে অনেকে, যে ভারত থেকে কোনো নায়িকা আসছে কিনা। তো ওই জায়গা থেকে বলেছে যে ঠিক আছে। তো মার তো মানে খুব খুশি সিনেমা। তারপরে মা যখন শুনেছে যে আর্টিস্ট কে, তো বলেছে যে ফারুক ভাই আছে, তারপরে রাজ্জাক আঙ্কেল আছে। রাজ্জাক আঙ্কেল শুনে মার তো 3 দিন ঘুম হয় না, বিকজ মার এটা স্বপ্নের নায়ক। মা বলতেছে আমি তোকে নাচ পরে বানাবো, আগে নায়ককে দেখে আসি, কাছে থেকে একটা নায়ককে দেখবো, বিকজ রাজ্জাক আঙ্কেল আমার মার কাছে একটা ড্রিম নায়ক ছিল। শুধু আপনার মার কাছে না, বাংলাদেশের ওই জেনারেশনের অনেক ভদ্রমহিলার কাছে তিনি ড্রিম। তো ওই জায়গা থেকে মা বলছে সিনেমার দরকার নেই, ওটা তো আমরা বুঝতাম না যে সিনেমা ফুল করতে হয়। মা বলতে একদিন শুটিং কোনো রকম করে দেখে আমরা চলে আসবো, মানে আমরা যে ডান্স করতে যেতাম একদিনের জন্য, পরে বগুড়া চলে আসতাম, মার ধারণা যে সিনেমা এইভাবেই হয়। তো ওই জায়গা থেকে মা ডান বলেছে। তো ওনারা বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে একটু ফটোশুট করতে হবে, তারপরে ও অ্যাক্টিং কেমন জানে, একটু আপনারা তাহলে ঢাকায় আসেন। তো মা খুব ম্যানেজ করছে, আমার কাকাকে ম্যানেজ করে 2জন মিলে আমাকে নিয়ে আসছে। নিয়ে এসে এফডিসিতে তখন আমার যে হিরো ছিল ওই সিনেমার, সে শুটিং করছিল, তার সাথে আমাকে মিট করাই দিয়েছে, সবকিছু করে দিয়ে। আমাদের যখন প্রডিউসারের নাম শুনেছে, মা কয় না না না, উনি অনেক খারাপ রোল করে, আমি তো ওকে দিয়ে কাজ করাবো না। কোন প্রডিউসার? আমার খুবই পছন্দের বড় ভাই, যে না থাকলে আমি সিনেমায় আজকে অপু বিশ্বাস হতেই পারতাম না। আসলে
আমরা তো ক্যারেক্টার দেখে কথা বলেছি, True. বাট বাস্তবতা তো দেখিনি। বাস্তবে সে একজন বাবা সমতুল্য মানুষ, দীপজল ভাই। ও আচ্ছা আচ্ছা, না এটা সত্য, কারণ আমি মিশা ভাইকে নিয়েও বাংলাদেশের অধিকাংশ মানুষই যেটা জানে, ওনাকে যদি বাস্তবে কাছাকাছি দেখা যায় পুরোটাই উল্টো, একদম উল্টো। মানুষ। মিশা ভাই তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ বিকজ পড়েন। আমি এবং আরেকটা হিরো এবং আমি মিশা ভাই আমরা 3 জন তো এমন হয়ে গেছিলাম যে 3 জন আমরা সেট হয়ে গেছিলাম, মানে একজনের শিডিউল নিলে বাকি 2 জনের শিডিউল নেওয়া হয়ে গেছে, একটা বাহ, সময় গেছিল বাহ। আমাদের। তো আমরা ধারাবাহিকভাবে সামনের দিকে যাই, তারপরে কি হলো? তো এরপরে যেটা হয়েছে, মা তো কাজ করবেন না, না 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 এই সেই, ঢাকা গেছি আমরা, তারপরে মা দেখা করবেন না, না উনি তো কি সব বলে, ভয়ঙ্কর বিষয়, সেগুলো আমাদের দরকার নাই। পরে যাই হোক অনেকভাবে বোঝানো হলো, গিয়ার পরে যখন আমরা কথা বললাম তখন তো দেখলাম যে আকাশ আর পাতাল, হ্যাঁ হ্যাঁ, সবকিছু মিলে তখন ফাইনাল হলো, আমি কোটি টাকার কাবিনটা করলাম। ওকে। সো আপনার ফুল মানে অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসেবে যদি বলি, নায়িকা হিসেবে যদি বলি, তাহলে এটা কোটি কোটি টাকার টাকার কাবিন। কাবিন, এক্স্যাক্টলি। শর্টকাট এক্সপিরিয়েন্সটা একটু জানি, যে ওই সময় ফার্স্ট ছবি এবং এটা সুপার হিট ছবি, আমরা যত জানি পরবর্তীতে অনেক হিট হয়েছিল। কেমন লাগলো, নতুন একটা ফিল্ড, আগে থেকে কিছু টুকটাক অভিজ্ঞতা ছিল? না, সিনেমার কোনো অভিজ্ঞতা ছিল না, বাট ক্যামেরার সাথে আমার অভিজ্ঞতা ছিল, বিকজ আমি অনেকে আছে যে অনেক নতুন আর্টিস্ট, এখন তো আমাদের সাথে অনেকেই কাজ করা হয় নতুনভাবে, ক্যামেরাকে ভয় পায়। ক্যামেরা চালু দিলে মানে জাস্ট ক্যামেরা অফ থাকলে আমাদেরকে যে মনিটর বলা হয়, অর্থাৎ একটু রিহার্সাল, সেটা খুব পারফেক্ট দিচ্ছে, বাট যখনই ক্যামেরা অ্যাকশন বলছে তখনই জিনিসটা একদম রিভার্স হয়ে যাচ্ছে, যেটা আমার কখনো ভয় কাজ করেনি। আমার কাছে মনে হয়েছে ক্যামেরা আমার সবচেয়ে বড় বন্ধু, বিকজ আমি অলওয়েজ ফোকাসটা পছন্দ করতাম। আমার যখন নাচ হতো, আমি ক্যামেরা না দেখলে মানে ভালো নাচতে পারতাম না, আমারটা উল্টা ছিল, ক্যামেরা চলছে না, না এই নাচের কোনো গুরুত্বই নেই, এরকম মনে হতো। তো ওই জায়গা থেকে ক্যামেরা আমি ভয় পাইনি, বাট ওখানে যারা যারা আর্টিস্টরা ছিলেন তারা মোস্ট পপুলার অ্যান্ড সিনিয়র, এটা একটু আমার কাছে অনেক শাই ফিল হয়েছিল। এবং আমি যেহেতু রোম্যান্টিক হিরোইন ছিলাম, অনেক জায়গায় হতো যে ডায়ালগ বা তাদের সাথে ফিজিক্যালি অ্যাক্টিভিটিস, হয়তো বা জড়িয়ে ধরা, এমব্রেস করা বা কাছে ডাকা বা চোখে চোখে তাকানো, এই জিনিসগুলো না একটু লজ্জাবোধ থেকে না শাই ফিল করতাম এবং প্রপার হতো না। আচ্ছা, তো ওভারকাম হয়ে গেল, মানে খুব অল্প সময় নিজেকে ওভারকাম করে ওই জায়গাটা নিয়ে বিকজ যাওয়া? আমি যেহেতু নাচের মেয়ে ছিলাম, আর হ্যাঁ, আমি right. আমি আমার সবচেয়ে বড় সাপোর্ট দিয়েছিল আমি ডান্সের সাথে যে নৃত্য কলা, অর্থাৎ প্রত্যেকটা নাচের সাথে একটা অ্যাক্টিং কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। যেমন আমি কয়েকটা নৃত্য কলা করেছিলাম, সেটা হচ্ছে যে লাইলি মজনু, যেমন ওইটা নাচের স্টার্টিং থেকে এন্ড অব্দি আপনি যদি নাচটাই দেখেন, আপনি একটা স্টোরি বলতে পারবেন। Okay. আচ্ছা, এটা ছিল এই কাহিনী। তারপরে আমি নাগ পূর্ণিমা করেছিলাম। নাগ পূর্ণিমাতে যদি আপনি এ টু জেড ডান্সটা দেখেন স্টেজে, আপনি বলতে পারবেন ও আচ্ছা এটা একটা স্টোরি, এটা ছোটবেলা, এটা মিডিল, এটা হয়তো বা বড় হবার পর। তো এটার কারণে না ওই অ্যাক্টিংটা খুব দ্রুত ধরতে পারতাম, বাট শাইনেসটা হতো আমার সাথে যারা আর্টিস্ট কাজ করছে তারা সবাই অপরিচিত। রাইট, তখন আপনি বগুড়াতে থাকছেন, ঢাকায় এসে হ্যাঁ। কাজ করছেন, হ্যাঁ। তো কি যাওয়া আসার মধ্যে ছিলেন নাকি এখানে সেটেল হলেন? না, প্রথমে কোটি টাকার কাবিন, তারপরে তো ওই সেম প্রোডাকশনে আমি আরো 4টা মুভি করেছি, পিতারাসন, চাচু, দাদিমা। তো এই সিনেমাগুলো যখন করেছিলাম 2-3টে অবধি যাতায়াত করেছি। এখানে একটু যদি একটু পজ দিই, মানে কোটি টাকার কাবিনটা কি আপনার সিনেমা হলে আসার পরে বাকিগুলো করা হলো নাকি অ্যাট এ টাইম বাকি তিনটার কাজও নো, ধরলেন? আগে হচ্ছে সিনেমা হলে এসছে, আসার পর যখন গুড ফিডব্যাক পেয়েছে, রাইট, আমি এটা একটু জানতে চাই, কারণ আপনার ফ্যামিলি থেকে দিতে চাচ্ছিল না আপনাকে, No, শুধু no. আপনার মা চাচ্ছিল ঠিক আছে যাও দেখো মজা করো, হ্যাঁ, fine. So আপনি না, মার তো কথা আঙ্কেলকে দেখবে, রাজ্জাক আঙ্কেলকে, ওকে, এবং একদিন শুটিং করে পরের দিন চলে আসবে। Right. বাট সিনেমার জন্য যে 1 মান্থ কাজ করতে হয়, এটা তো আইডিয়া নাই ফ্যামিলির আমাদের অবস্থা কারো। কি দাঁড়ালো, আপনার ভাই বোন বা আদার্স যারা এরপরে ছিল? যখন আমি সিনেমা করলাম এবং আমার শিডিউলের নিয়ে কথা হলো, এটা নিয়ে মার সাথে বাবার এমন আছে 10 দিন কোনো কথা হয়নি, পরে আলটিমেটলি তো প্রত্যেকটা মানুষকে মানতেই হয়। তো পরে সবকিছু ঠিকঠাক মানে হয়ে আপনি গেল। নিজে থেকে চাচ্ছিলেন যে না ঠিক আছে মা আমি মজা পাচ্ছিলাম। আমি Okay. ফার্স্টে 1 সপ্তাহের মধ্যে খুব শাই ছিল, পরে খুব মজা পেয়েছি। রাইট, না আমি কেন এই প্রসঙ্গটা নিয়ে কথা বলছি, যে অনেক মেয়েরাই আসতে চায়, কাজ করতে চায়, কিন্তু ফ্যামিলি থেকে সাপোর্ট করে না। এটা বাংলাদেশের চলচ্চিত্রের একটা খুব নাজুক অবস্থার ওই সময়টার কারণে, বা একটা নেগেটিভ সেন্স থেকে আমি অনেক সময় ওটাই বলে। তো বলছি, 2007-এ যেটা হতো অস্ট্রেলিয়া সিনেমা হতো, তো প্রত্যেকটা বাবা মা তার মেয়েকে ভালোভাবেই দিতে চায়। তো যেটার ধারণাটা অনেক বাবা মার আছে, কিন্তু আজকাল অনেক স্মার্ট হয়ে গেছে, কারণ আজকাল সিনেমা হচ্ছে, ভালো পরিবেশ তৈরি হয়েছে, ভালো কিছু হচ্ছে, সো প্রত্যেকটা মানুষই তার ভালোটা প্রেজেন্ট করতে চায়। Right. এখন আর ওই চিন্তাধারাটা আর কারো মাথায় প্রথম নেই। ছবির সম্মানী কত ছিল? কোটি টাকার কাবিনে কোটি টাকা, 75,000 টাকা। 2007 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয় একটা মেয়ে, 1 মাস SSC পরীক্ষা দিয়ে। SSC পরীক্ষা দেয় একটা মেয়ে, 1 মাস কাজ করে 75,000 টাকা পেয়েছে।
হিউজ অ্যামাউন্ট অফ মানি। না সাথে আমার ছিল ড্রেস ছিল, তারপরে আমার আরো খুশি লেগেছিল অনেক বেশি, ভাইয়া আমাদের সাথে কমিউনিকেশনের জন্য ভাইয়া আমাকে একটা নোকিয়া সেট গিফট করেছিল কালো কালারের, সেটা তো আমি দেখতাম আর রেখে দিতাম, ইউজ করতাম না। তারপরে আরো মজার ব্যাপার ছিল আমার লিপস্টিক ছিল, তারপর অনেক বেশি ক্রিম হাবি জাবি সবকিছু মিলে দিয়েছিল। তো এইটার খুশি রাখাতে আমার ৭৫,০০০ টাকা গায়ে লাগেনি। ওকে, সো অপু একটা ব্যক্তিগত বিষয় আমরা যেটা জানলাম, অপু অনেক সাজতে পছন্দ করে। এখানে একটা বিষয় কিন্তু বলে রাখি, অপু আজকে ক্যামেরায় যেভাবে ফেস হয়েছে, আমি জানি না এইভাবে সে কখনো ফেস হয় কিনা, এটা ওনার ন্যাচারাল লুক, রাইট? এটা ওনার ন্যাচারাল লুক, এবং উনি আসলে চিন্তা করেন যে আমরা ভিডিও করব। রেডিওতে উনি আসছে, আসলে ঠিক বলেছেন, তো রেডিওতে উনি আসছে ওনার স্টোরি বলার জন্য, কিন্তু আলটিমেটলি উনি ক্যামেরা দেখার পরে উনি এখন প্রিপারেশনের সময়ও নাই। সো এটা ন্যাচারাল লুক এবং এটা এক্সেপশনাল লুক। ভাইয়া ঠিক বলছেন। ওকে, সো আমরা ধারাবাহিকভাবে একটু সামনের দিকে যাই। বাই দ্য ওয়ে, আপনার বিপরীতে অভিনয় করেছিল কে ওই সময় কোটি টাকার কাবিনে? শাকিব খান। আচ্ছা, ফার্স্টই হচ্ছে শাকিব খানকে পাওয়া। শাকিব খান বাংলাদেশের মেগা স্টার, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এবং উনি নিজেকে যে জায়গাটায় নিয়ে গেছেন সেখানে আলটিমেটলি এটা লাখও লাগে। এখানে মাঝখানে একটা কথা বলি, 2007 এটা ছিল কিনা এটা নেই, 2007 এ যেটা হয়েছিল, হিরো নিয়ে তো আমাদের বাড়িতে পুরো একদম দহরম মহরম, মার সাথে পাপার। আমি ছোটবেলা থেকে মানে বড় হয়েছি এটা দেখিনি, কারণ তারা অনেক বেশি পছন্দ করতেন আমাদের রিয়াজ ভাইকে, সে অনেক বেশি ক্যারেক্টার সিনেমা করতেন, কিন্তু একটা সময় তো শাকিব ওই ধরনের সিনেমাগুলো করতেন না। তো ওইটা নিয়ে বাড়িতে মা বলে কি, হ্যাঁ ওই সিনগুলোই আসবে, ওই রকম হিরোর সাথে কাজ করাচ্ছ তুমি, ওই সিনগুলো করতে হবে, ওইরকম গান করতে হবে, ওইরকম ড্রেস পরতে হবে। অ্যাকচুয়ালি সিনেমা সম্বন্ধে তো আমাদের ফ্যামিলি কারো আইডিয়া নাই, যেটা সত্যি কথা। আমি বললাম না যে একদিনের দেখা করতে আসছে মা, রাজ্জাক আঙ্কেলকে দেখবে, পরের দিন বগুড়া চলে যাবে। তো ওই জায়গা থেকে মানে এইভাবেই বাবা মাকে বলছে, হ্যাঁ নিয়ে যাও, ওই যে নায়ক, সে নায়ক যে নায়িকাদের সাথে কাজ করে, যেরকম ড্রেস আপ তোমার মেয়ে ওইটা পরবে, যাও নিয়ে যাও। ওই হিরোটা হলে তাও মানতাম, সুন্দর গান গাবে, দৌড়াদৌড়ি করবে। তো এইটা নিয়ে আমাদের বাসায় একটু অনেক বেশি কনফিউশন ছিল, বাট আলটিমেটলি ডেফিনেট যেটা দেখলাম কাজ করতে গিয়ে সে অনেক বেশি হেল্পফুল, কারণ ওই সময় আমি নতুন ছিলাম, অ্যাক্টিংয়ের ওইভাবে বুঝতে পারতাম না, যে শাইনেসটা ছিল সেটা অনেক বেশি হেল্পফুল করেছে। স্টোরিটা একটু যদি জানতে চাই, মানে প্রথম পরিচয়ে কি ধরনের কথাবার্তা হলো? আসলে নর্মাল, শাকিব তো তখন অলরেডি পপুলার, স্টাবলিশড একটা নায়ক। স্টাবলিশড নায়ক, নট পপুলার, স্টাবলিশে। কারণ পপুলারিটি যদি বলতে চাই, আমার মনে আছে যে আমি যখন তার সাথে অনেক সিনেমা করলাম, তো ডেফিনেটলি আমি একজন কো আর্টিস্ট, তো আমার জায়গা থেকে হয়তো বা কো আর্টিস্টের মধ্যে যে একটা কমিউনিকেশন থাকে, একটা বেটার কোনো অপশন হলে সেটা আর একটা কো আর্টিস্টকে বলা, বা যে আমি ভালো করেছি। তো এইরকম একটা মুভিতে সে ফার্স্ট রেমুনেশন পেয়েছিল মাত্র 7 লাখ টাকা, সেটা হচ্ছে কি আমার প্রাণের স্বামী। তো সেটা আমার কাছে এত বেশি উদ্গ্রীব, এত বেশি খুশি নিয়ে আমাকে প্রেজেন্টেশনটা দিয়েছিল। তো বুঝতেই পারছেন ওই রকম পপুলারিটি তার ভিতরে ছিল না রাইট নাও যেরকম যে পপুলারিটিটা, বাট হ্যাঁ সে একজন হিরো ছিল। বাট আপনার কাছে তো শাকিব খান তো শাকিব খানই, কজ শাকিব খান তখন বলা যেতে পারে নিজের একটা জায়গা করে নিয়েছে, বাট আপনার কেবল ডেবু ফিল্ম বলা চলে। ক্যামেরা না, মানে ক্যামেরা আমার সাথে বন্ধুত্বপূর্ণ ছিল, আমার কাছে মনে হয়নি ওটা নতুন কিছু, বা তার সামনে আমি কি করব, এইটা আমার অনেক বেশি লাইফ লেগেছিল। সো প্রথম ছবির শাকিব খানের সাথে ওইরকম কোনো মেমোরি নাই বলা চলে? প্রেমের তো একটা মেমোরি, if you want to share we will not mind. ওইখানে অ্যাকচুয়ালি পরিচয়টা হয়েছে, এবং তার বেশি আতিথেয়তা বলতে পারেন, আতিথেয়তা দ্যাট মিনস আমি বোঝাতে চাচ্ছি সেই লক্ষ্যে যে একটা নতুন আর্টিস্টকে দেখলে মানুষের যে ব্যাপারটা থাকে যে না সে কাজ করুক বা তাকে হেল্প করা, এইটা তার বিষয়ে ছিল। আর সেই জায়গা থেকে আমরা তো একদম স্কুল থেকে আসা একটা মেয়ে, একদম গার্লস স্কুল, আর আমাদের ফ্যামিলি একটু কনজারভেটিভ, তো ওই জায়গা থেকে আমার কাছে এটা টোটালি নতুন ছিল। তখনই একটা ভালো লাগা তৈরি হয়। এখান থেকে আপনাকে সিনেমার বাইরের একটা মানুষের জায়গাটা আবার একটু যদি একটু নেই, ওই সময়টাতে কি লাইক নিজের জায়গা থেকে কোনো ছেলের সাথে সম্পর্ক না, আমার না সত্যি কথা বলতে গেলে কি স্কুল লাইফে মানুষ অনেক প্রেম হয়, কষ্ট পায়, এবং আমার অনেক ফ্রেন্ডস ছিল যারা ক্লাস 9-এ বের হয়ে গিয়ে বিয়ে করছে, বাড়িতে আমাদের বাসা খুঁজতে আসছে, পরে হয়তো 1 মাস 1.5 মাস পর বের হয়েছে। সত্যি কথা বলতে গেলে কি আমার মানে বগুড়ায় থাকতাম, গার্লস স্কুলে পড়তাম, আমাদের অপোজিটে বয়েজ স্কুল ছিল, তো ওই জায়গা থেকে আমাদের বান্ধবীরা অনেক টিলিং দিত, আমি পিয়ন হিসেবে কাজ করতাম, কারণ আমার ভালো লাগতো না, আমার খালি মনে হতো কি এই ছেলেটা চুল সুন্দর না, ওই ছেলেটা মুখ সুন্দর না, ওর যদি গায়ে গন্ধ হয়, ওর যদি মুখে গন্ধ হয়, এগুলো না বাজে চিন্তা মাথায় আসতো, তো ভালো লাগতো না। আমার হতে হবে সুন্দর, স্মার্ট,
প্রেজেন্টেবল কেউ, তাহলে ঠিক আছে। তো সো ইউ চুজ শাকিব খান ফর দ্যাট। আসলে কিছুটা কেয়ারিংও বলতে পারেন, কারণ আমি যখন নতুন অবস্থায় অনেক অ্যাক্টিং পাচ্ছি না, তখন সে অ্যাক্টিং না পারার কারণে হয়তো আমাকে একজন কোয়ার্টিস্ট হেল্প করে দিয়েছে, তখন তো ভালো লাগার বিষয়টা কাজ করে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এখন তো বুঝতেছি যে আর একটা আর্টিস্ট না পারলে তাকে শেখাতে হয়, নাহলে আমারটা তো প্রপার হবে না। কিন্তু আমার কাছে তখন মনে হয়েছিল ও মাই গড, আমাকে শিখিয়ে দিচ্ছে। তো থিঙ্কিং তো দুই জিনিস। তো এখন যেটা হয়েছে দেখেন ভাইয়া, এখন আমরা যেটা জানি, একটা স্ক্রিনে ধরেন একটা ফেস আমি আছি, একটা ফেস আমার কো আর্টিস্ট আছে, আমি ধুমায় অ্যাক্টিং করলাম পজিটিভলি, বাট সে একদম খুব লুজ অ্যাক্টিং করলো, দ্যাট মিনস স্ক্রিনে কিন্তু আমাকে অনেক বাজে লাগবে। তো আমার বেটারমেন্টের জন্য আমার যে কো আর্টিস্ট থাকবে তাকে দরকার পড়লে আমি ওয়েট করব, আদারওয়াইজ আমি তাকে শিখিয়ে দিব যে তুমি বেটার করো, কারণ আমরা স্ক্রিন শেয়ার করছি। তো ওই সময় তো মনে হয় যে স্ক্রিন শেয়ার না, আল্লাহ আমারই এত বুঝাই দিচ্ছে, আমার জন্য ওয়েট করছে, আচ্ছা আমি না পারলে আবার দেখাই দিচ্ছে। আসলে এই কিছুটা রিয়েলাইজেশন ফিল হয়েছিল। এই জিনিসটা আসলে যতদূর আমরা মনে করি আমাদের জায়গা থেকে যারা বাইরে থাকি, যে এটা তো আসলে কনসার্ন থাকা উচিত পরিচালকের। এখানে আসলে আমার যিনি কো অ্যাক্টর তিনি আমার জন্য ওয়েট করবেন কি করবেন না, এটা তো আলটিমেটলি না, ঠিক আছে, ডেফিনেটলি মানে ডিরেক্টর বা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা সব কিছু, বাট কো আর্টিস্টের ব্যাপারটা হচ্ছে কি এটা কমিউনিকেশন। এখন কথা হচ্ছে ওই সময় তো আমি একেবারেই নতুন, তো একজন সিনিয়র আর্টিস্ট যদি বলে আপনার হিরোইন কি করছে না, ভালো হচ্ছে না শট, আচ্ছা ঠিক আছে কালকে করি, এটা কিন্তু ইস্যু। তো সেই জায়গা থেকে সে আমাকে প্রেফারেন্স দিয়েছে, আমি সেটাই বলছি। ডেফিনেটলি ডিরেক্টর আমাকে শিখিয়েছে। কেউ হেল্প করলে বোঝা যায় যে না, পাশে থেকে একটা মানুষ আমাকে হেল্প করছে। আমি এটাও বলবো সাথে সাথে এফআই মানিক যে, এবং শুধুমাত্র যে উনি তা না, আমার আদার্স যে কোয়ার্টিস্টরা ছিলেন, আমার বাবার ক্যারেক্টার করেছেন, মার ক্যারেক্টার, আমার বাবা ছিলেন হচ্ছে ফারুক ভাই, তারপরে হচ্ছে গিয়ে সুচরিতা ম্যাম ছিলেন, তারপরে হচ্ছে হিরোর বাবা ছিলেন রাজ্জাক আঙ্কেল, তারপরে এই যে সমস্ত একটা সময় তো ফ্যামিলি ড্রামা হয়েছে, তো ফ্যামিলি ড্রামাতে আমার হয়তো বা ডায়লগ ছিল, থ্রোলি অনেক কিছু ছিল, অনেকের কাছে যাবার, তখন রাজ্জাক আঙ্কেল আমাকে হাত ধরে ধরে নিয়ে গেছে। আমি যেমন হয় কি একটা ডায়লগে পজ দিয়ে আর একটা আর্টিস্টের কাছে যাওয়া এবং সেখান থেকে অ্যাক্টিংটাকে ক্যারি করে আরেকজনের কাছে থ্রো করা, তো এইরকম করে কিছু কিছু মুভিং অ্যাক্টিং থাকে যেটা আমি না কনফিউজ ছিলাম, হাঁটবো কি হাঁটবো না। তো ওই জায়গা থেকে রাজ্জাক আঙ্কেল আমাকে একদম অ্যাক্টিং করে করে দেখিয়েছে, এখানে গিয়ে পজ দিবে, এখান থেকে অ্যাক্টিংটা ধরে ওই আর্টিস্টের কাছে যাবে, ওইখানে গিয়ে হাত ধরবে, ওইখানে গিয়ে মাটিতে লুটিয়ে পড়বে। তো আমি প্রত্যেকটা মানুষের অনেক বেশি হেল্প পেয়েছি, কিন্তু যেটা হয়েছে কি ওই ভালো লাগার বিষয়টা চলে গেছিল। ওকে, না ওই জায়গাটা যাওয়ার আগে আমি একটু জানতে চাই, আপনি বাংলা ছবি দেখতেন এর আগে? আসলে পড়াশোনার পেশাটা খুব একটা দেখা হতো না, কিন্তু বগুড়াতে থাকতাম তো রিক্সা দিয়ে যাতায়াত করতাম, পোস্টার অনেক দেখতাম। ফাইন, তাহলে আপনারা বোঝেন যে সেই অর্থে সেই সময় যে ধরনের বাংলা ছবিগুলো হচ্ছিল সেটার সাথে আসলে উপবিশ্বাসের আমাদেরও অনেকের যেরকম পরিচয় নাই সেরকমই ছিলেন উনি, কিন্তু উনি পর্দায় গিয়ে অনেক ভালো করেছেন। ওকে, তো হয় এই ধরনের সাহায্য করা, একটা মানুষকে পছন্দ করা অপছন্দ করার ব্যাপারগুলো এটা হরহামেশা আমাদের মধ্যে হয়ে থাকে। আপনি কখন বুঝতে পারলেন যে শাকিব খানের দিকে আপনার একটা আলাদা অ্যাটেনশন যাচ্ছে বা শাকিব খান আপনাকে আলাদা একটা অ্যাটেনশন দিচ্ছে যেটা হুইচ ইজ ডিফারেন্ট? এরকম কোনো কিছু কি নিশ্চয়ই বুঝতে পেরেছেন? এটা কি ওই দুই একটা ছবির মধ্যেই হলো নাকি কাজ করতে করতে গিয়ে? স্টোরিটা একটু যদি জানতে চাই। আমি যখন কোটি টাকার কাবিনটা করার পর যেটা হয়েছিল, একদম বাবা স্ট্রিক্ট বলে দিয়েছিল যে কোনোভাবেই আর সিনেমা সে করতে পারবে না, এবং এমন স্ট্রিক্ট ছিল যেটা মাও মানতে বাধ্য ছিলেন। তো কোটি টাকার কাবিন করার পর সিনেমা রিলিজ হবে তার আগে আর কি সিনেমার আমরা কাজ শেষ করে বগুড়া চলে গেছি। তো যাবার পর তখন বাড়ি থেকে ডিসিশন নিয়েছে, তখন আমি এসএসসি পাশ করে গেছি, আমার তো কলেজে ভর্তি হওয়ার কথা, বাট কলেজে ভর্তি না করে মারা করলো কি আমাকে ইন্ডিয়াতে নিয়ে গেলেন, ইন্ডিয়াতে নিয়ে গিয়ে ইন্ডিয়াতে ভর্তি করে দিবেন, এই প্রসেসটা চলছিল। বাট এর মধ্যে যেটা হয়েছিল যে হিরোকে নাম্বার বা তার সাথে একটু কন্ট্রাক্ট, যেহেতু আমি একটা মোবাইল গিফট পেয়েছিলাম ভাইয়ার থেকে, তখন তো এটা চলছিল যেটা মারা জানতেন না, বাট মা একটু ফিল করতে পারছিলেন, যার জন্য মাও কিন্তু বাবার উপর আর কথা বলেননি, আচ্ছা ঠিক আছে ওকে তাহলে ইন্ডিয়াতে নিয়ে যাব। আমাকে ইন্ডিয়াতে নিয়ে গেছে, ইন্ডিয়াতে নিয়ে গিয়ে ভর্তি করে দেবো সব প্রসেসিং, আর আমি তো এদিকে সব খবর পাস করে দিচ্ছিলাম। এখন এই সিচুয়েশন, এখন স্কুলে ভর্তি সেটা ওকে, তার মানে আমরা বলতে পারি যে ওই সময়টাতেই আলাদা একটা সম্পর্ক নিজেদের মধ্যে তৈরি হয়েছে ফার্স্ট মুভিতেই। হ্যাঁ ওইভাবেই, তা আরও মানে খুব ডিপলি চলে গেছিলো। আমি যখন ইন্ডিয়াতে গেছিলাম সেও ইন্ডিয়াতে গেছিলো, তার একটা সিনেমার শুটিং চলছে, কাউকে বলেনি, ইউনিটকে না বলে বলছে আমি সিক, এই কথা বলে সে চলে গেছে। ওই সময় 2007-এর ঘটনা এটা? হ্যাঁ 2007-এর এন্ড অফ 2007-এর এন্ড। ওইখানে সে চলে গেছে ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে গিয়ে আমার সাথে মিট করেছে।
তো আমার কাছে মনে হয়েছে একটা মানুষ এত বেশি হেল্পফুল কি করে হতে পারে, এইটা নিশ্চয়ই প্রেম। আজকের মেধা বুদ্ধিটা থাকলে হয়তো বা আরো অনেক ভালো কিছু দেশকে আমি দিতে পারতাম। না, আমার কাছে কেন জানি মনে হয় এই জায়গাটায় আমরা একটু অন্যরকম ডিসকাশন করতে পারবো যদি আপনি খুব সিরিয়ালি আগান। আপনি যেটা বলছিলেন যে আপনাকে যাতে বাংলা ছবিতে আর অভিনয় করতে না হয় সেজন্য দেশ ছাড়া করার প্ল্যান করছে আপনার ফ্যামিলি, রাইট। ইন্ডিয়াতে না, গিয়ে আপনাকে যাতে কলেজে সিনেমাটা ব্যাপারটা হয়ে গেছিল কি, আমি যেহেতু কি একটু কথা টথা এটা মারা বুঝতে পারতেন, বাট আমাকে বুঝতে দেননি। তো Okay. তাদের ধারণা ছিল সিনেমা করতে গিয়ে, যেমন বাবা অনেক বেশি এই ব্যাপারটা মাকে বলতেন, তো ডেফিনেটলি আমাদের বাংলাদেশের মেয়েরা কি হয় হাজব্যান্ডকে তো প্রেফারেন্স দেয়। তো মারও তখন একটা সময় মনে হয়েছে যে আমি কি ভুল করেই ফেললাম কিনা, আচ্ছা ঠিক আছে শুধরে নেই। ও ওকে, নট দ্যাট যে সিনেমাকে তারা প্রাধান্য দিচ্ছে না বা আপনি তাকে কি হেট ওই সময় করছে। সিনেমাটাকে ভালোবেসে ফেলেছেন টু বি অনেস্ট? না, টু বি আপনি বুঝেই অনেস্ট, উঠতে না টু পারেননি। বি অনেস্ট আমি সিনেমাটা বুঝে উঠতে পারিনি। আমার কাছে মনে হচ্ছিল আমার কারোর সাথে কথা বলতে হবে, এটা হচ্ছে কি আমার একটাই থিঙ্কিং ছিল। Okay. তো ওই জায়গা থেকে এবং ফ্যামিলি থেকে চিন্তা করছিল আমরা জেনে শুনে ভুল করলাম কিনা, মেয়েটা তো অন্যরকম, কারণ আমি তো ছেলেদেরকে পছন্দ করি না, এটা খুব জানে। ইনফ্যাক্ট আমি বগুড়া থেকে বলতে পারবে না আমার কারোর সাথে স্কুলে বা কলেজে পরিচয় ছিল বা কি আমার ফ্রেন্ডস ছিল। তো ওই জায়গা থেকে তারা তো আমার প্রতি অনেক বেশি ট্রাস্টেবল। কিন্তু সিনেমায় গিয়ে একটু ব্যতিক্রম চলাফেরা দেখাতে না, তখন তারা চিন্তা করেছে না ফাইনালি তাকে পড়াশোনার মধ্যে নিয়ে যাই, এবং যেহেতু আমি সবার ছোট আমাকে পড়াশোনার একটা পর্যায়ে যেতে হবে, ওই জন্য আমাকে সময় দিতে পারবে একটা ফ্যামিলি বিষয় থেকে। একটু খেয়াল করার মতো যারা ভিডিওটা দেখছেন বা রেডিওতে শুনছেন, যে 17 থেকে 18 বছরের একটা মেয়ের জীবনে ওনাকে আসলে আপনারা স্টার হিসেবেই চিন্তা করেন, ঠিক আছে, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে যদি চিন্তা করেন যে 17 থেকে 18 বছরের একটা মেয়ের জীবনে কয়েকটা জিনিস একসাথে ঘটছে। প্রথমত হচ্ছে সিনেমার মতো জায়গাতে এত বড় একটা বিগ স্ক্রিনে নিজেকে দেখা। দ্বিতীয়ত হচ্ছে শাকিব খানের মতো একটা মানুষকে তিনি শেয়ারিং কেয়ারিংয়ের জায়গায় নিয়ে ফেলেছেন মনের অজান্তেই। তৃতীয়ত হচ্ছে তাকে বাংলাদেশ ছাড়তে হচ্ছে যাতে সে সিনেমায় অভিনয় করতে না পারে। সো এক ধরনের মেন্টাল ডিলেমা কিন্তু ছিল, এখান থেকে একটা রাইট ডিসিশন নেওয়া খুব ডিফিকাল্ট। যাই হোক, কি হয়েছে আমরা একটু শুনি। তো তারপরে কি হলো? তারপরে ইন্ডিয়াতেও নেওয়া হলো, আমাকে ভর্তি করে দিবে, সব ফর্ম টর্ম নিয়ে আসছে, ফিল আপ হচ্ছে। আমি তো মনে হয় যে শাকিব খান চলে এসেছে, আমিও ইন্ডিয়াতে থাকবো, মরে যাওয়ার মতো অবস্থা। পরে সেও চলে গেল, গিয়ে তারপরে আমাকে বললেন যে ঠিক আছে তোমার ডিসিশন যেটা হয়। এর মধ্যে যেটা হলো, আমি হঠাৎ করে খুব জোরে সুরেই বেঁকে বসলাম, যেহেতু আমি একটা সাপোর্ট পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, না এই সাপোর্টটা আমাকে একটু জানতে হবে যে সাপোর্টটা কি ছিল, মানে আপনারা কি দুজনেই ওয়ার্ড দিয়ে ফেলেছেন তখন যে না ঠিক আছে? ওয়ার্ড না, ভালো লাগার বিষয় থেকে মনে হয়েছে যে না আমার বাংলাদেশে কেউ আছে। আমার মা বাবা যদি আমাকে বের করে দাও বাড়ি থেকে, আমি কোথাও গিয়ে উঠতে পারবো। আমার তো টেনশন ছিল যে আমি রাতে কোথায় ঘুমাবো, নাহলে তো আমি তখনই চলে যেতাম। কিন্তু দেখেন একটা মজার বিষয় যে আপনি সিনেমাটাকেও তখন সিরিয়াসলি নেন নাই। না, একদমই না। 2 নম্বর হচ্ছে যে বাবা মা যেটা বলছে সেটাকে আপনার পড়াশোনা ওটাও সিরিয়াসের মধ্যে ছিল না, কিন্তু সিরিয়াস একটাই ছিল যে আমার কারোর সাথে দেখা করতে হবে, কারোর সাথে কথা বলতে হবে। এবং আমি সাপোজ হয়তো মাদের সাথে আমি একটু রাগারাগি করলাম বা আমি আমার ক্ষোভটা প্রকাশ করলাম, যদি আমাকে ভুল করে বলে বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি কোথায় যাব? কারোর সাথে দেখা করতে হবে, কারোর সাথে শেয়ার করতে হবে, দ্যাট ইজ শাকিব খান। না এটা তো আসলে এটা ওপেন সিক্রেট, এভরিবডি নোজ। সো এটা কি ওনার দিক থেকেও এরকমই ছিল? হ্যাঁ, না হলে ইন্ডিয়াতে কেন যাবে সে? এবং এত বড় একটা ডিসিশন তার একা নেওয়া সম্ভব না। তো এই ডিসিশনটা, এবং আমরা সমান তালে একটা সময় পার করেছি, তো এটা ডেফিনেটলি দুই জায়গা থেকেই ছিল পজিটিভলি। কিন্তু আমাদের মতো নর্মাল মানুষ যারা, তাদের জায়গা থেকে তো এই সেন্সটা, মানে এই রকম একটা প্রশ্ন আসতেই পারে যে বিশ্বাস অবিশ্বাসের জায়গা, যেরকম একজন সিনেমায় অভিনয় করা একজন সত্যি কথা হিরো, বলতে গেলে কি ভাইয়া, সে প্রথম দেখাতেই আমাকে এতটা বেশি না শেল্টার দিচ্ছে। সেটাই বলছি, সত্যি কথা বলতে গেলে কি ভাই, আমি আসলে সত্যি মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলেছিলাম, না হলে জ্ঞানের জায়গাটা এত কেন বন্ধ ছিল না আমার? ঠিক তা না, আমি বরং এটাকে বলতে চাই এভরিথিং ইজ ফেয়ার ইন ওয়ার অ্যান্ড লাভ, মানে যুদ্ধে এবং ভালোবাসায় সবকিছু ফেয়ার। আর একটি কথা আজকে মনে হয় চিরাচরিত সত্য কথা, যে পৃথিবীতে প্লেনে ভাসা যায় বাট আবেগের ডানায় ভাসা যায় না। কারণ প্লেনে চলতে হলে যেমন ইঞ্জিন লাগে, আবেগটা হচ্ছে গিয়ে নিরাকার। সো আকার ধারণ করে চলাটাই মানুষের জন্য রিয়েল লাইফ, আমি মনে করি। ট্রু, এভরি লার্নিং ইজ ইম্পর্টেন্ট ইন লাইফ। ওকে, সো আপনার জীবন থেকে অনেক কিছু শেখার আছে আমাদের, আমরা সেই জায়গাগুলোতে একটু ধীরে ধীরে যেতে চাই। সো ইন্ডিয়াতে তারপরে আপনারা কি করলেন যে আপনার কাছে মনে হলো যে না আমার একটা আস্থার জায়গা অন্তত আছে, দ্যাট ইজ তারপরে আমি একটু টেকনিক্যালি বুদ্ধি চালালাম। সেটা হচ্ছে আমি মাকে বললাম, মা ইন্ডিয়াতে আমাকে ভর্তি হলো তো ক্লাস 9-এ ভর্তি হতে হবে, আমি এসএসসি পাস করার পর 9-এ ভর্তি হবো, আমি পড়াশোনা করব না, হয় স্টপ দিয়ে দাও নাহলে বাংলাদেশে চলো। এই নিয়ে মহা একদম বাড়িতে হাঙ্গামায় ইচ্ছে করে শুরু করলাম।
আমারই বের হয়ে গেছে, আমি আবার ইনস্ট্যান্ট বুদ্ধি বের করতে পারি। তো পরে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে এটা বাবার সাথে, আমাকে বলছে সিনেমায় যাওয়া যাবে না। আমি বলছি একদম আমি সিনেমায় যাবো না, এখানে কথা দিচ্ছি ফাইনাল, একদম হাতে প্রমিস করে বলছি তুমি কি নিয়ে আমাকে নিতে বলবে তাই নিয়ে প্রমিস করছি, বাট আমি কলেজে পড়বো, আমার ভাব আছে, আমি কেন এখানে স্কুলে ভর্তি হতে যাব, আমি এত কষ্ট করে, তুমি পড়াশোনা করছো আমি করেছি, সুতরাং আমাকে কলেজে ভর্তি করে দাও। আচ্ছা ঠিক আছে, বগুড়া আসলাম, প্রায় 1 মাস থাকার পর আমরা ইয়েতে আসলাম, বগুড়া আসলাম, এসে আমাকে কলেজে ভর্তি করে দিলেন, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, ওখানে ভর্তি করে দিলেন। দেওয়ার পর তো ফোন তো চালু ছিল, তো বগুড়া তো সে আসছিল আরো 2 বার, তারপরে চুরি করে এসছে। হ্যাঁ চুরি করে আসছে। এরকম সবাই তো চেনে শাকিব খানকে তখন। নো, হ্যাঁ সবাই চেনে। যেমন আমার কলেজের সামনে এসে আমাকে ফোন দিয়ে বললো যে সে জানতো আমি কলেজে কখন ঢুকি। থাকে না অনেকে গোফ টোপ পরে মাথায় ওইরকম কিছু ছিল না, ওটা তো সিনেমায় হয়, বাস্তবে না। কিন্তু ওনাকে দেখলে তো মানুষজন চেনার কথা আমার যদি, কারণ 2007-এ উনি অলরেডি পপুলার, আজকের মতো পপুলার না হলেও পপুলার, তো ইজিলি মিট করতে পেরেছে আপনার সঙ্গে? না আমরা তো রাস্তায় মিট করিনি, কিভাবে করেছিলাম, আমার কলেজ টাইমটা তো সে জানতো, তো ওইরকম সময় আমাকে বললো যে তুমি কি কলেজে, আমি সে কলেজে না হলে ফোন ধরবো কি করে, আর আমি ফোন ধরতাম বড় আপুদের রুমে গিয়ে, আমাদের কলেজের পেছনে হোস্টেল ছিল, তো 1-2 আপুকে আমি খুব হাতে রেখেছিলাম, বাড়ি থেকে খাবার আনতাম, খাবার দিতাম, তো সে খুব হাতের। তার মানে আপনার বাসায় জানাজানি হয়ে গেছে বিষয়টা? বাসায় একটু, বাট আমাকে প্রকাশ করতো না, প্রকাশ করলে আমার একটু রাগ বেশি, একটু জেদ বেশি, তো ওই জায়গা থেকে তারা ইনডিরেক্টলি বলতো। কিন্তু ফোন ধরা নিষেধ ছিল মানে কি, বুঝতো যে শাকিব খান ফোন দিচ্ছে বা শাকিব খানের না সঙ্গে না, আপনার কোনো পড়াশোনায় ক্ষতি হবে, তোমার পড়াশোনা করতে ক্ষতি হবে, মোবাইল কেন ধরবা, তো এই জায়গা থেকেই মোবাইলটা তারা রেখে দিত। বাট আমি আবার বলতাম যে দেখো এটা আমি সিনেমায় গিফট পেয়েছি, এটা তো তোমাদের অধিকার না, আমি কলেজে নিয়ে যাবো, আমি একটু আমার বান্ধবীদের দেখাবো, আমার ভাব বেড়ে গেছে, আমি মানে এই ধরনের কিছু উল্টাপাল্টা বুঝতে আমি ফোনটা নিয়ে যেতাম। তো ফার্স্ট মিটার, হ্যাঁ গল্প বলছিলেন, বগুড়া মিটার গল্প, তারপর কি হলো? তারপরে আমাকে বললো যে আচ্ছা তুমি কি কলেজে, তাই আমি বললাম যে হ্যাঁ আমি কলেজে। বলছে আচ্ছা ঠিক আছে, কলেজের গেটে কি আসা যাবে? আমি ঠিক আছে। আমার আবার প্রবলেম ছিল, কলেজের গেটে আমার কাকা পাহারা দিত, নাহলে মামা দিত, নাহলে বাবা দিত, কলেজের গেটের সামনে ওইখানে আবার একটা টিচারদের, আমাদের কলেজে বের হওয়ার আগে টিচারদের একটা টেবিল আছে, সেইখানে বসে থাকতো তারা 3-4 ঘন্টা কলেজের সামনে, একদম আমাকে নিয়ে যেত। আমি কি করি, আমি কেন বলছেন একটু বাইরে আসলে ভালো হতো, আমি কাকা আছে, কাকাকে নিয়েই বের হই, না 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 কাকা ছাড়া। আমি আচ্ছা ঠিক আছে কি করা যায়, পরে যে বড় আপু 2-4 জনকে তো আমি হাতে রেখেছি, তো আমাদের বগুড়ার ম্যাক্সিমাম মেয়ের একটু বোরখা পরতে পছন্দ করে, তো বড় আপুর একটা বোরখা চেয়ে নিলাম, বোরখা পরে টরে গেলাম। আমি আর আমার একটা বান্ধবী ছিল, আমরা আবার অনেক দুষ্ট প্রকৃতির ছিলাম, ওকেও বোরখা পরাইছি, তুইও পর, আমি একা একা যাবো কেন, আমরা 2জন মিলে বোরখা পরে, আমার কাকা বসা, আমি যখন পাস হচ্ছে উনি দেখছিলেন এমন করে, তো আমি আর তাকাইনি, একটু সায়ও ফিল হচ্ছিল যদি ধরে বসে তাহলে আজকে মার ফাইনাল। তো পরে যাই হোক কোনো রকম পাস হয়ে গিয়ে দেখি সামনে একটা কার গাড়ি দাঁড়ানো, সেই গাড়িটা আমি চিনতাম, গাড়ি ফোন নিয়ে মিলে কি গাড়ি, বলছে আমরা গাড়িতে বসে আছি, পরে আমি আমার বান্ধবী মিলে গাড়িতে উঠে একটু মস্তানগড় ঘুরে আসছি। ওকে, সো ছবির গ্যাপ দেয়ার লম্বা একটা সময়ের পরের ঘটনা। হ্যাঁ, পরে এইটারই প্রায় 1-1.5 মাস পর, মানে এই কাহিনীগুলো আমি তো 1 মাস পরে আসলাম, এখানে 15 থেকে 20 দিনের মাথায় একটা ফোন গেছে আবার এফআই মানিকের, তো ওই জায়গা থেকে আবারও তারা অনেক বেশি কনফিডেন্স করে একবারে 3টা ছবি সাইন করায় নিয়েছে। তখন আপনার ফ্যামিলি রাজি ছিল? তখন খুবভাবে ছিল না, আবার হয়েছে, যাই হোক কথাবার্তার মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা ছিল যে কোনো, আমার তো 100%, আমার তো পারলে আমি এখনই ঢাকা গিয়ে বসে থাকি, দেখা করতে পারবো। এইটা কি ছবির প্রতি প্রেম ছিল না শাকিব খানের প্রতি আলটিমেটলি? আই নো দর্শক বুঝতে পারছে। শি ইজ আ পিওর সোল। আজকে যে কথাগুলো আপনাদেরকে বলছে সেটা আমার মনে হয় অন্তর থেকেই বলছে, যেটা ইটস আ লাইফ, ইটস আ পার্ট অফ আ লাইফ, যা হয়েছে সেটাই, সেখান থেকে আসলে শিক্ষা নেওয়াটা ইম্পর্টেন্ট। সো ওই প্রবলেমটা তো হয়নি অন্য ছেলেদের প্রতি, যেটা সমস্যা ছিল যে কারো প্রবলেমটা ছিল সে অনেক বেশি ক্লিন, এটা সত্যি কথা, এবং হচ্ছে গিয়ে আমার অনেক বেশি ভালো লাগে শাকিব খানের জন্য। আর সবচেয়ে বড় কথা যে অনেক বেশি পারফিউম ইউজ করে, আমার পারফিউম অনেক ভালো লাগে, আমি ছোটবেলা থেকেই মানে পারফিউমের হয়তো ব্র্যান্ড আগে চিনতাম না। ক্রেডিট গোস টু পারফিউম। হ্যাঁ, আমার যদি কোনো নায়কের গায়ে গন্ধ পাই না, আমি বুঝতে দিই না, আমি গিয়ে বলতাম যে ভাইয়া আমি নতুন একটা পারফিউম নিয়ে আসছি, লাগাবেন? আই এটা তো মেয়েদের পারফিউম, আমি নতুন পারফিউম দেখেন কেমন লাগে, বাট বুঝতে দিতাম না। এটা কি জানে আপনার সেটের লোকজন জানে না? এটা পরের দিকে জেনে গেছে, পরের দিকে বলতে এই অপু পারফিউম, ওরা আগে এমন করে এই পারফিউম, মানে আমাকে যদি আমি কাউকে মানে যদি করি যে পারফিউম দেবে কিনা, এটা যদি আমি বলি তো তখন আর আগে গায়ে করে। আর একটা জিনিস হচ্ছে কি চুইংগাম, আমার অ্যাসিস্ট্যান্টকে বলা
চলে আসছে, কেউ আসলে দিবা। তো প্রথমের দিকে কিছু কিছু হিরো বলতে কি তুই আমার আসল ভাই, বুঝোস আমি এটা চুইংগাম খাচ্ছি। পরের দিকে বুঝতে পারছে যে অপু খাওয়াইতে বলতো। ভেরি ইম্পর্টেন্ট না, এটা আসলে নিজের নিজের জায়গা থেকে এটা আসলে কেয়ারফুল হওয়া উচিত। সো যেখানটা আমরা ছিলাম যে তখন মোটামুটি আপনি পরে 3টা ছবিতে সাইন করলেন এফআই মানিক সাহেবের, এবং সেটা শাকিব খানের সঙ্গেই। হ্যাঁ, তখন পর্যন্ত আপনার ফ্যামিলিতে জানে না যে ওনার সাথে আপনার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি না তখন আমি বললাম না কলেজের সময় জেনে গেছে, এর জন্য তো মোবাইল ব্যবহার করতে দিতেন না। আবার 3টে সিনেমা যখন করলাম তখন আর কি যাই হোক একটা কোনোভাবে কনভিন্স হয়ে তারা আবার সিনেমাতে রাজি হয়েছেন। যখন আরেকটা সিনেমা করলাম, সেকেন্ড মুভি, থার্ড মুভির মিডলে গিয়ে ফুললি মানে তখন আমাদের ফ্যামিলিতে আমিও কথা বলতাম ওইভাবে যে হ্যাঁ আমি পছন্দ করি, তখন ডিরেক্টলি কথা হতো, এবং ওই সময়টাই আসলে বিয়েটা আমি করে ফেলেছি। আচ্ছা, 2007-এর গল্পটা, 2008, 1 বছরের ব্যবধানে। আমি 7-এর ধরেন মার্চে ঢুকে গেছি, মার্চ বা এপ্রিলের দিকে মুভি করেছি কোটি টাকার কাবিন, তার মধ্যে কলেজ, যুদ্ধ, ইন্ডিয়া সবকিছু 2008-এর এপ্রিলে বিয়ে করে ফেলছে। তখন পর্যন্ত কি অবস্থা এরকম দাঁড়িয়েছে যে শাকিব খান মানে হচ্ছে অপু বিশ্বাস, অপু বিশ্বাস মানে হচ্ছে শাকিব খান? নো, তখন ওই অবস্থা 2008টাতে তখন আমি 2টো বা 3টে সিনেমা করেছি, তখন শাকিব মানে অপু, অপু মানে শাকিব, এরকম মুভি ছিল না। 2010, 11, 12 এই 3টা বছর শাকিব মানে অপু, অপু মানে শাকিব, এবং ফ্লোরে ফ্লোরে আমাদের সিনেমায় ছিল, বিকজ আমাদের বছরে 12 মাসে 1 বছর হয়, তখন আমরা 16টা মুভি করেছি। আমাদের একটা ঈদের সিনেমা রিলিজ হতো 6টা 7টা করে। তো বিয়েটা নিশ্চয়ই ওয়ান ডে ডিসিশন ছিল না? বিয়েটা আসলে গ্র্যাজুয়ালি হয়ে গেছে। মানে আপনি প্রিপেয়ার ছিলেন যে এরকম একটা ঘটনা করতে যাচ্ছে? সত্যি কথা বলতে গেলে কি, আমি ওইভাবে বিয়ে বুঝিনি। আমি বিয়েটা হচ্ছে এটা যে একটা মানুষের জীবনে ফাইনাল ডিসিশন, বা এটা আমাকে সারা জীবন যে ক্যারি করতে হবে, আমি এটা বুঝে উঠতে পারিনি। আমার মাথায় একটি কাজই করতো যে আমার তাকে দেখতে হবে, তার সাথে আমার কথা বলতে হবে। সো একটা সময় আমার 1টা বা 1.5টা মুভির সময় আমার বাসার নিচে একবার দেখা করতে আসছিল, তো সেই জায়গা থেকে মার সাথে তার অনেক বড় হিসিং হয়। তো ওই জায়গা থেকে মা বলেছিল যে এইভাবে তো কখনো কোনো মেয়ের সাথে দেখা করা যায় না, দেখা করতে হলে তোমরা বিয়ে করো, বা তাহলে আমি মরলেও দেখতে যাবো না, কাইন্ড অফ রাগের কথা ছিল। তো তখন আমাদের মাথায় ডিসিশনটা আসে, আচ্ছা ঠিক আছে তাহলে তো আর কিছু বলবে না। তো ওটাই লুকিয়ে ছাপিয়ে আমার মেজো বোন ছিল, আমরা সবাই মিলে ডিসিশন নিয়ে, আমার মেজো বোনও চায়নি ফার্স্টে, পরে আমি খুব জোর জবরদস্তি করছি, মাকে বলবি না, করবি তুই, আমাকে হেল্প করবি। পরে আমরা দুজন, আমার বোন, আমি, আমার দুলাভাই, আমরা 3জন মিলে আমার সহযোগিতা এবং ওর বাসা থেকে ওর কাজিন, ও সবাই মিলে আমরা আর কি একা একাই বিয়েটা করে। তার মানে ওর ফ্যামিলিতেও পুরোপুরি কেউ জানতো না, কেউই জানতো না, ওর মা বাবা কেউ জানতো না। ইনফ্যাক্ট আমি যখন ওদের বাড়ি গিয়েছি তখন আমি জেনেছি যে আমার বিয়ের দিনে নাকি এরকম হয়েছিল, আমার একটা লেহেঙ্গা কিনেছিল, সেটা নাকি বিছানার তলে ছিল, সামনে দিয়ে বেশ কিছু জুতা ছিল সাকিবের। তোর মা জুতা ঝাড়ু দিতে গিয়ে দেখি এত বড় লেহেঙ্গা কাটের নিচে, পরে বলছে যে কি ব্যাপার লেহেঙ্গা কার, বলেন না মা এটা একটা সিনেমার তো কস্টিউম, তো কিন্তু এটা মেয়েদের কস্টিউম, না না শর্টটাই এরকম যে আমার চুরি করে এনেছি, তা আমার গাড়িতে ওটা ছিল তো তাই এখানে রাখছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছে আমি নায়িকার কস্টিউম চুরি করে আনি, তাই এটা চুরি করে আনা হয়েছে। কিন্তু আপনাদের যেই মানে মেলামেশা বা আপনাদের যে ধরনের কথোপকথন, সেটা কি বিয়ে করার প্রয়োজন ছিল, নাকি শুধু মার এই কথাটার কারণে এই সিদ্ধান্তটা নিতে হলো? ভাইয়া আমি অনেক কিছুই বলেন না, ভাইয়া আমি 8-10টা মেয়েদের মতো ঘোরাঘুরি ছেলেদের সাথে করি, এটা আমি ব্যক্তিগতভাবে কখনো চাই না। ইনফ্যাক্ট আমার বা আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি এরকম একটা প্রশ্ন করতেই চাই যে আসলে সম্পর্কটা যেদিকে যাচ্ছিল সেখানে আসলে বিয়েটা অপরিহার্য হয়ে পড়ছিল, এরকম কোনো ব্যাপার ছিল কিনা? বিয়েটা অপরিহার্য না, না না, আমার কাছে মনে হয়েছিল না, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে সম্মান থাকা দরকার, তো দ্যাট ইজ কল বিয়ে। তো এখন আমি একটি ছেলের সাথে ঘুরি, কথা বলি, যাই করি না কেন, তো এটা সম্মানের জায়গাটা থাকা উচিত। যদিও হয়তো বা সামাজিক অবস্থান জানেনি, আর সামাজিক অবস্থানেই যেটা আপনি প্রকাশ করবেন সেটাই সম্মানিত। কিন্তু আপনি সিনেমায় অভিনয় করছেন, সেই জায়গাটা থেকে আমরা কিন্তু নর্মাল মানুষ যারা আছি বা জেনারেল পিপল, আম জনতা যারা আছি, তারা এটা ধরেই নি যে তাদের মুভমেন্ট একটু হলেও ওপেনলি হবে, তারা সিনেমার নায়িকা। আমি বলি ভাই, এক বাক্যে আমি একটি কথা বলি, আমি একজন অভিনেত্রী, বাট আমি নট এ নায়িকা। কারণ আমার 12 বছর লাইফে কখনো কোনো মিটিং, কোনো প্রেস, কোনো জায়গায় আমি ওই রকম নিজেকে প্রেজেন্ট কখনোই করতে চাইনি যে আমি একজন নায়িকা। প্রত্যেকটা নায়িকার একটা সৌন্দর্য আছে, ওপেনলি বা তাদের ডেফিনেশন ওয়াইজ দেখায়। আমি একটা ঘরোয়া মেয়ে, এটা আমার অনেক বেশি
প্রাউড লাগে যে আমার স্ক্রিনে আমি নায়িকা, নাচতেছি, গাচ্ছি, যেখানে স্কার্ট, যেখানে জাল ড্রেস লাগে আমি পরছি। ইনফ্যাক্ট আমিও যখন ওই সিনেমাগুলো করেছিলাম তখন খুব ট্রাই করেছি সালোয়ার কামিজ, হাতাওয়ালা, আপনি দেখে থাকতে পারেন, এবং হাতাওয়ালা ড্রেসের সাথেও কিন্তু আপনার ওড়না ঝুলছে, খুব বেশি পেট বের করা, পিঠ বের করা বা ড্রেস আপের মধ্যে একটু আমি বরাবরই একটা মেয়ে হয়ে সিনেমায় প্রেজেন্ট হতে চেয়েছি, নট নায়িকা হয়ে। কারণ আমি চেয়েছি যে আমি কারো মেয়ে থাকতে চাই, কারো বোন থাকতে চাই, কারো ওয়াইফ থাকতে চাই, কারো গার্লফ্রেন্ড থাকতে চাই। বিকজ প্রত্যেকটা হাজব্যান্ডই চাই তার ওয়াইফ পৃথিবীর সবচেয়ে ঢাকা থাকুক, প্রত্যেকটা বয়ফ্রেন্ড যারা বেশি ভালোবাসে তারাও চায় তার গার্লফ্রেন্ড ঢাকা থাকুক, প্রত্যেকটা বাবা মাই চায় আমার মেয়ে আরো ঢাকা থাকুক, প্রত্যেকটা ভাই চায় আমার বোন ঢাকা থাকুক। তো আমি সেই নায়িকা হতে চেয়েছি। ঢাকা মানে কিন্তু রাজধানী ঢাকা না, তো আমি সেই ঢেকে ঢুকে নিজেকে প্রেজেন্ট, আবরণটা আমি, হ্যাঁ। তো আমি ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছিল যে আমার তো 2টো সিনেমা, দ্যাট মিনস প্রায় 7-8 মাস হয়ে গেছে তার সাথে আমি ফোনে কথা বলছি বা দেখা করছি, তখন সেই দেখা করাটাকে আমি সম্মান দিতে চেয়েছি, সেও সম্মান দিতে চেয়েছে। দ্যাটস হোয়াই আই কল দ্যাটস। আমরা আমাদের জায়গা থেকে বিয়ে বলতে যেটা বুঝি সবাই, যে বিয়ে মানে হচ্ছে একটা সামাজিক রীতি, বিয়ে মানে হলো একটা সোসাইটির কাছে একটা রিকগনিশন যে আমরা এরকম একটা জীবন ব্যবস্থায় যেতে চাই এবং সেটা সামাজিকতার জায়গায় এইরকম। কিন্তু আপনাদের বিয়েটা তাহলে কি পারপাসে ছিল আলটিমেটলি? হ্যাঁ, আপনি আই নো যে পারপাস আপনি বলছেন এটা আমাদের মধ্যে কখনোই ছিল না এবং সেটা সাকিবও কখনো দেখায়নি। তো ওই জায়গা থেকে আমি বলবো যে সে গুড মেন্টালিটির একজন মানুষ, সে জায়গা থেকে সে এটা কখনোই চায়নি যে মানে অন্যভাবে দেখি। আচ্ছা বিয়ে কেন, সেও চেয়েছে আমাকে সম্মান দিক, একজন মেয়েকে সম্মান দিক, সে কাজ করবে। এবং যেটা হয়েছে তার সাথে কিন্তু আমার সিনেমা করা হয়েছে অনেক বেশি, তো ও সম্মান দিতে চেয়েছে এবং আমি সম্মানটা গ্রহণ করেছি। আর যেটা আপনি এক্সপ্লেন করতে চাচ্ছেন হয়তো বা ইনডিরেক্টলি, এটা আসলে আমারও মাথায় কখনো এটা ঢোকেনি বা সেও আমাকে ঢোকায়নি এবং সেও সেই জায়গায় আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেনি। আমাকে প্রপার হ্যাঁ পছন্দ দুজনের মধ্যে ছিল। আমি এই জন্যই তাকে অনেক বেশি স্যালুট করতে চাই যে সে আমাকে সম্মান দিয়েছে। আলটিমেটলি একটা মেয়েকে অসম্মানিত করার ট্রাই করেনি। যে 2-3 বছর আমরা প্রেম করছি, ঘোরাঘুরি করছি, আলটিমেটলি বিয়ে হলো না বা বিয়ে থেকে সে নিজেকে আড়াল রেখেছে, তা কিন্তু সে করেনি। এই বিষয়গুলো নিয়ে আসলে বিভিন্নভাবে বলা যায়, তবে এটা আসলে প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত চিন্তাভাবনা, আদর্শিক চিন্তাভাবনার জায়গা থেকে জিনিসটা হওয়া উচিত। সো সেই জায়গাটা আসলে ডিবেটের জায়গায় আমরা নাই বা নেই, কিন্তু খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নের একটা উত্তরও আছে। আমি যে প্রশ্নটা একটু আগে করলাম সেটা হচ্ছে যে বিয়ে একটা সামাজিক রীতি, তাহলে সমাজের মানুষ জানলো না আপনারা এই বিয়েটাকে কীভাবে কী হলো, পারপাসটা সার্ভ হলো কি, জানলে তাদের ক্যারিয়ারের জন্য কি হতো, সেটা কিন্তু একটা মোস্ট কমন কোশ্চেন। যে ওই সময়টায় সাকিব বিয়ে করে ফেলেছেন, অপু বিয়ে করে ফেলেছেন, তাদের ছবিগুলোর ক্ষেত্রে কি হতো, এটা কি আসলে কোনো কনসার্ন ছিল আপনাদের? এরকম যেটা হয়েছিল আমরা সামাজিক অবস্থানটা হয়তো বা প্রপারলি প্রেজেন্ট করিনি, বাট আমরা পারিবারিক অবস্থানটা প্রেজেন্ট করেছি। যেটা হতো আমাদের পরিবার ওদের পরিবার আমাদের বাড়িতে আসা যাওয়া হতো, ফেস্টিভগুলোতে আমরা ওইভাবে আনন্দ আয়োজনগুলো করতাম। যেটা হতো যে আমি খুব বুক ফুলিয়ে তার বাসায় যেতাম, সেও আমার বাসায় আসতো। তো এই যে সম্মানটা এটা হতো। হ্যাঁ, সমাজ ব্যবস্থা যেমন আমাকে নিয়ে গিয়ে বলা যে সে আমার কে, বা আমার তাকে নিয়ে বলা সেইটাকে, এটা আমরা করতে পারিনি। এটা শুধুমাত্র আমাদের ক্যারিয়ার, আমাদের প্রযোজকরা অনেক টাকা ওই সময় লগ্নি করে ফেলেছিল আমাদের উপরে, অলরেডি প্রায় 7-8টা সিনেমা ছিল। আলটিমেটলি আমরা দেশ বলতে পারি, বিকজ সিনেমা সেক্টর দেশেরই একটি অংশ। আমরা ভালোর জন্য আমরা নিজেদের সামাজিক অবস্থানটাকে ঢেকে রেখেছিলাম, বাট আমাদের পারিপার্শ্বিক বা আমাদের পারিবারিক যোগাযোগটা অনেক ভালো ছিল। রাইট। তো কিছু মানুষ তো নিশ্চয়ই জেনে যায়, কাছের মানুষ, এক কান দুই কান করতে করতে, কিন্তু আমরা অস্বীকার করতাম। দেশের যে বিনোদন সাংবাদিকতা, আমাদের দেশের যে বিনোদন সাংবাদিকতা, তারা তো এই ধরনের একটা খবর করার জন্য মানে মুখিয়ে থাকেন, আমরা যতদূর জানি। তো এতটা হাইড অ্যান্ড সিক কীভাবে হলো আসলে? ওই যে একটা কথাই বললাম, আমি অনেক বেশি কনজারভেটিভ। লাইক সে আমার হাজব্যান্ড থাকা সত্ত্বেও আমরা শুটিংয়ে দেশের বাইরে অনেকবার গিয়েছি, ঢাকার বাইরে অনেকবার যেতাম। তো সেই জায়গা থেকে আমাদের লং টাইম থাকতে হতো। তো লং টাইম থাকলেও আমাদের কিন্তু একটা হোটেলে থাকতে হতো। তো একজন হাজব্যান্ড ওয়াইফ কি হয়, আমরা এমন আছে যে আমরা দেশের বাইরে কখনো একসাথে শপিংয়ে যেতাম না, আমরা পাশাপাশি রুম নিলেও কখনো কারো রুম কেউ শেয়ার করতাম না। এই যে ব্যাপারটা, এবং সেটে গেলেও যে খুব আহামরি গল্প বা তার প্রতি আমার অধিকার ফলানো বা সে আমার প্রতি অধিকার ফলানো, তা না। অ্যাজ এ কোয়ার্টিস্ট সে আমার সিনিয়র, আমি কোয়ার্টিস্ট জুনিয়র, এই যে ব্যাপারটা এটা সবসময় হতো। লাইক সেটে হয়তো সে লেট করে আসছে, আমি আগে আসছি, আমি আমার শর্ট দিচ্ছি এবং সিনিয়র কোয়ার্টিস্টের জন্য আমি ওয়েট করছি। তাকে তো প্রেশার দেওয়ার দরকার নেই, বিকজ সে সিনিয়র, তার একটা প্রেফারেন্স আলাদা। একদম। এবং বাড়িতে যাওয়ার পর যেটা হতো,
একজন আমি ওয়াইফ যেটা হয় তাকে রান্না করে খাওয়ানো, তাকে টেক কেয়ার করা, তার ফ্যামিলিকে, এমন আছে আমি ঘরও ঝাড়ু দিয়েছি, ঘর ক্লিন করছি, আজকে বউ আসে নাই, ঠিক আছে, তার ড্রেস আমারই হতো সিনেমার সাথে নিয়েছিলেন আপনারা ঢাকাতে? নো আমরা ফ্যামিলির সাথেই তো থাকতাম, তার বাবা মা আমরা ফ্যামিলি সহকারেই থাকতাম। আপনি ওনার বাসাতেই থাকতেন? হ্যাঁ। এতটা হাইড অ্যান্ড সিক হয় কিভাবে বাংলাদেশের মতো একটা জায়গায়, এত ডেনসিটি পপুলেশন আমাদের? ভাইয়া আমি একটা কথা বলি, এটা আমাদের ভুল মেন্টালিটি। বাংলাদেশের জায়গায় মানে কি সবকিছু বের হয়ে যাবে? নো, বাংলাদেশের মানুষ সবচেয়ে ভালো অন্যান্য দেশের থেকে। না, আমি ভালো অর্থেই বলেছি আসলে। না তারপরেও যেটা হয় যে আমাদের এখন পারিপার্শ্বিক, আপনি যদি ভুল করেন সেটা আপনার সামনে আসবেই, আর আপনি যদি সঠিক থাকেন পৃথিবীতে কেউ ভুল করাতে পারবে না। দ্যাট ইজ ট্রু। না, কেন বলছি, যেমন ধরেন আপনি যদি সাকিবের বাসাতেই ঘর সংসার করেন, ওই বাসাতে তো নিশ্চয়ই শুধু সাকিবের ফ্যামিলিটা আছে না, আশেপাশে ভাড়াটিয়ারা আছে বা কেউ একজন আছে, তো এটা তো আমাদের না। একটা কথা হচ্ছে যে আমাদেরকে ওরা হাইড করতো একটা সময়, কারণ আমার ভিতরে এত বেশি ভদ্রতা নম্রতা দেখেছে যে আমরা যদি দুটো কথা বলি হয়তো তারই ক্ষতি হবে। আমার ভদ্রতার জায়গা থেকেই তারা আর কখনো বলেনি। কেন দেখবেন, আমি বাসায় যাতায়াত করতাম, আমার পাশেরও তো বিল্ডিং ছিল, দারোয়ান ছিল, নিচের 4-5টা হয়তো বা ড্রাইভার ছিল, বা যে বাসায় আমি 9টা বছর কন্টিনিউ যাতায়াত করেছি সেখানকার এলাকার লোকজন ছিল, বাট আমার ভদ্রতার জায়গা থেকেই তারাই কখনো চাননি যে তাকে নিয়ে দুটো কথা বলি। বিকজ দুটো কথা বলা মানে আমরা এমব্রেস ফিল করা, এবং এমব্রেস থেকে বলা কথা আদৌ আমরা স্বীকার করি তখন আমার নিজেকে ছোট করা। দ্যাটস ওয়াই পারিবারিক মানে পারিপার্শ্বিক সামাজিক যারাই আমাকে দেখেছে তারা সম্মান দিয়েছে। হোয়াট এভার ইট ইজ, বোথ আপনারা দুজনে এটা খুব ভালোভাবে মেনটেন করেছেন হাইড অ্যান্ড সিকের জায়গাটাতে, এটা কোনো সন্দেহ নেই। কজ আপনি ফ্ল্যাশ আউট না করলে হয়তো আমরা এটা আরও অন্যভাবে জানতাম, আরও পরে হয়তো বা জানতাম। তো 8 বছরের সংসার, 9 বছরের সংসার, আমি 1 বছর কম বলে ফেলেছি, অত্যন্ত দুঃখিত। 9 বছরের সংসার এবং সংসার যুদ্ধ যাই বলি না কেন। সো হ্যাপি মোমেন্টস নিশ্চয়ই আছে, আনহ্যাপি মোমেন্টসও আছে, 8-10টা সংসারের মতো। আমি অবশ্যই সাকিবকে মূল্যায়ন করতে বলবো না, আমি আপনার পার্সোনাল লাইফের লেসনগুলোই জানতে চাই। একটা যেটা হচ্ছে যে আমরা বেশ কিছু ইন্টারভিউ দেখেছি, সেখানে আপনি যে ধরনের কথা বলেছেন যে আপনি একেবারে বাধ্য হয়ে আজকে মিডিয়া ফেস করছেন। বেবিটার ক্ষেত্রেও এই ধরনের কথাই ছিল যে আরও বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটার পরে যাতে করে আমার লাইফে এরকম আর কোনো সমস্যা না হয় সেজন্যই আমাকে এই বেবিটা ক্যারি করতে হয়েছে, এই ধরনের ইন্টারভিউ আপনি দিয়েছেন। সেই রকম জায়গায় তো হঠাৎ করে আসে না, একদিনে তো আসে না। আপনি কি বুঝতে পারছিলেন যে 2-4 বছর সংসার যাওয়ার পরে যে কোনো একটা কিছু আমার জন্য ওয়েট করতেছে যেটা আমাকে খুব নির্মমভাবে ফেস করতে হবে? শাকিব হচ্ছে ভেরি প্রফেশনাল, ইটস ট্রু। সেটা হচ্ছে যে সিনেমাটাকে অনেক বেশি ভালোবাসে, ক্যারিয়ারকে। কারণ আমি যতটুকু কাছে থেকে জেনেছিলাম তার ক্যারিয়ারটা অনেক বেশি সুন্দর ছিল না, মানে তার জীবনে অনেক দুঃখ কষ্ট নিয়েই সিনেমার ক্যারিয়ার গড়তে হয়েছে। একজন শাকিব খান একটা সেটে বসে আছে, তাকে একটা ড্যানিশ জুসও কিনে দেওয়া হয়নি, তাকে দূরে দাঁড় করিয়ে রেখেছে। তো এই ধরনের ট্র্যাজেডি তার ভিতরে ছিল, এবং সেইখান থেকে তার কাছে মনে হয়েছে যে আমি একজন টপ অফ দ্য ওয়ান হয়েই দেখাবো। তো তাকে একটা বিস্কিট কিনে দেওয়া, একটা বিস্কিটের দাম কত, 10 থেকে 15 টাকা, সেটাও তাকে কখনো অফার করা হয়নি। তো সেই জায়গা থেকে সে তার ক্যারিয়ারটাকে এত বেশি সুন্দর করে গুছিয়েছে বা প্রাণবন্ত করার ট্রাই করেছে, আজকে সে সাকসেস। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে মানে আমি প্রশ্নটা যেটা ছিল যে মানে এরকম একটা ঝড়ের পূর্বাভাস বলি না আমরা। তো এখন যেটা হয়েছে যে আমাদের মানে বেবি যেটা হয়েছিল, সে আমাকে চাচ্ছিল যে আমরা সিনেমা করে যাই একসাথে, যেহেতু আমাদের সফল সিনেমা। এবং আমি যখন আমার ছেলে কনসেপ্ট করার পর আমি যে সিনেমাগুলো ছেড়েছি সেখানে তো অনেক আর্টিস্ট যুক্ত হয়েছে, তো এই সিনেমাগুলো অনেক বিগ সিনেমা ছিল, এবং আমি সাকিব বলতেই তো একটা সিনেমা রমরমা ছিল। এবং সে দেখেছে যে ক্যারিয়ারে আমাদের জন্য মাইনাস কিছু নেই, সবই প্লাস ছিল। সে চায়নি পজিটিভ ওয়েতে যে এই মুহূর্তে হোক, কিন্তু সে পজিটিভ ওয়েতে চায়নি, বাট আমাকে তো পজিটিভ থাকতে হবে, বিকজ বেলা শেষে আমি একজন মানুষ, আজকে কাজ করছি, আফটার 5 years পরে কিন্তু আমি কাজ করতে পারবো না। তো এটা হয়তো সে বুঝে উঠতে পারেনি, বাট আমি বুঝতে পেরেছি, বিকজ আমার বিগত 3টে অ্যাক্সিডেন্ট ছিল, 4th অ্যাক্সিডেন্ট যদি আমি করে ফেলি তাহলে এটা হয়তো অ্যাক্সিডেন্টেই শেষে পরিণত হয়ে যাবে। তার জন্য আমি আর রিস্ক নিইনি। আমি এখানে বেশ কিছু মিথ্যে কথা বলেছিলাম
যেটা ওই মুহূর্তে সে জানতো না, পরে তো সে জেনেছে। ও তার মানে এটা সাকিবের কাছে গোপন ছিল ইনিশিয়াল স্টেজে? নো, সে জানতো আমি কনসেপ্ট করেছি, বাট তাকে বলা হয়েছিল যে এটা কোনোভাবে ডিস্ট্রয় করা সম্ভব না, বাট ওটা ডিস্ট্রয় করা সম্ভব ছিল, কিন্তু ওটা সম্ভব হলেও আমার হয়তো ইন ফিউচার প্রবলেম হয়ে যেত, আমি হয়তো কখনোই কনসেপ্ট করতে পারতাম না। তো তাকে আর আমি সেটা বলিনি, হয়তো সে বলতো না না পারবা বা কিছু একটা, বা ট্রাই করো, বা এবারটা কিছু একটা করে দাও। তো আমি আর তাকে সেটাই না জানিয়ে আমি বলেছি কোনোভাবে ডিস্ট্রয় করা সম্ভব না, এটা ডিস্ট্রয় করলে আমি মারা যাবো। এটা তাকে আমি প্রেজেন্স করেছিলাম, মিথ্যে কথা বলেছিলাম। বিকজ এই তার রিপ্লাই তো দুটো ছিল, তার মধ্যে তো একটা ঘটেই গেছে না। কিন্তু ইনিশিয়ালি উনি কি বললো যে এটা তুমি নিলে, আপনি যেখানে বলছেন যে আমার জীবন হচ্ছে হলো বাজি, না, 2 অপশন ছিল না। তারপরে সে খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছিল একটা সময়, 2 অপশন, হয় বেবি, আদারওয়াইজ ইউ ওয়ান্ট টু ডিভোর্স। তো আমি ওকে ফাইন ডিভোর্স, বিকজ আমি ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, প্রত্যেকটা মানুষকে সুন্দর জীবনে চলতে হয়, তো আমি তার ব্যতিক্রম হতে পারবো না। তো সুন্দর জীবনের আরেকটি পার্ট একটি মেয়ের জন্য একটি সন্তান, তো ঠিক আছে এটার জন্য ওয়েট করতে হবে, কারণ মুসলিম ধর্মে আছে প্রেগনেন্সি অবস্থায় কখনো ডিস্ট্রয় করা যায় না, ডিভোর্স নেওয়া যায় না, তো এর জন্য ওয়েট করো। টু বি অনেস্ট অপু, আমার অনেক কোশ্চেন এই জায়গাটাতে। আমি জানি না, মানে আমি আসলে কে দেখছে ভিডিওটা আমার মাথায়ও নাই, কিন্তু আমার নিজের অনেকগুলো কোয়ারি তৈরি হয়েছে। একটা যেটা হচ্ছে যে একটা মানুষকে এতটা ভালোবেসে 7-8 বছর সংসার করে, এবং এই সংসারটা কিন্তু নর্মাল সংসারের মতো ছিল না, এটা খুব চ্যালেঞ্জিং একটা সংসার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সুপার ক্যারিয়ার তখন আপনাদের দুজনেরই, একটা বেবিকে কেন্দ্র করে আপনাকে এরকম একটা কথা বলে দিল, হঠাৎ করে এটা হয়ে যাচ্ছে একটা মানুষ, এটা আমরা কতটুকু বিশ্বাসযোগ্য? মানে কেন বলছি যে কিছুটা হলো তো আভাস পাওয়া যায় যে এই মানুষটা তার এরকম ভবিষ্যতে হতে পারে। আমার বিগত দিনে যে 3টা অ্যাক্সিডেন্ট ছিল, সেটা খুব আমাকে ভোলায় ভালো অ্যাক্সিডেন্টগুলো করায় নিত, তো আমিও সেটাই করতাম। তো পরবর্তী সময় দেখতাম যে যে ধরনের কমিটমেন্টগুলো ছিল, আসলে প্রত্যেকটা সংসারেই ঝামেলা হয়, কেউ বুকে হাতে বলতে পারবে না যে না এটা তাহলে ট্রু কথা না, এটা একদমই পুরো একদম লায়ার যে আমার সংসারে কখনোই কিছু হয় না, এটা ভুল। তো ওইটাকে আমিও মানিয়ে গুছিয়ে নিতাম, নিয়ে আমরা আবার হুড়দম কাজ করতাম, এবং কাজের জায়গা থেকে আমরা দুজনের কমিউনিকেশন খুবই গুড ছিল, তখন তার ভালো মন্দ বুঝতে পারতাম না। তারপর সেকেন্ড টাইম হয়তো আমি আবার একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলাম, তখন আবার খুব বুঝিয়ে বাজিয়ে জিনিসটাকে আবার ডিস্ট্রয় করা হলো, যে না 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 এই তো নেক্সট টাইমটাতে আর ভুল হবে না, এটাই করো, নেক্সট টাইম যদি কিছু হয় মনে করবো ওটা একদম পারফেক্টলি ওকে ফাইন। তখন সেকেন্ড অ্যাক্সিডেন্টটাও সে আমাকে করাই দিল, আবার সুন্দরভাবে আমরা কাজ টাজ করছি। আবার হয়তো 1-1.5 বছর পর আবার একটা কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হলো আমাকে, এবার তাহলে নাও এই সিনেমাটা করেই দেন দেখছি, সেম এই 4টার সময় হয়েছে, তখন আমি আসলে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম, আমি নিজেও যে আমি আর করতে পারবো না। সো ইনসিডেন্ট বেসিক্যালি এই একটা ঘটনাকে কেন্দ্র করে আপনাদের মধ্যে রিপিট হচ্ছে। হ্যাঁ, না হলে তো আমাদের 9 বছরে এত ঝামেলা হয় নাই, 9 দিনে কেন ঝামেলা হয়ে গেল। সো ইউ টুক ডিসিশন যে ওকে ফাইন, ইটস টাইম ফর বেবি। হ্যাঁ, বিকজ যে মানুষ পৃথিবীর আলো দেখেনি, যে মানুষ পৃথিবীর ভালোবাসা কিছু জানে না, যে আভাস জানে না, তাকে তো আমার ঠকিয়ে লাভ নেই। সো তাকে আমার ভালো রাখতে হবে, এটা আমি সবসময় চেয়েছি, আজকেও চাই। তা আমাকে যখন 2টো অপশন দেওয়া হলো যে কোন অপশনে তুমি যেতে চাও, তো আমি তো ধরেন আমি একজন ইন্ডিপেন্ডেন্ট পারসন, আমাকে আজকে অ্যাজ এ উপবিশ্বাস ডেকেছেন, বা কারো কোনো রিলেশন সেটা থেকে তো ডাকা হয়নি। তো একটা মেয়ের জন্য, প্রত্যেকটা মেয়েরই একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমি যদি জব করি তো আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি কাউকে মানি না। তো আমি তাকে সম্মান করেছি, বাট সে সম্মানটা হয়তো বুঝতে পারেনি। তো আমি সে জায়গা থেকে বলেছি ঠিক আছে, আমি আমার একজন জীবন চাই, আমার জীবন চাই না, আমার জীবন দেখেছি, বাট একটা জীবনকে আমি চাই। এটা তো শুধু শাকিব খান না, প্লাস ক্যারিয়ার স্যাক্রিফাইস করা, এবং ক্যারিয়ার স্যাক্রিফাইস করা 2 দিক থেকে। একটা হচ্ছে যে আমরা জানি যে খুব ন্যাচারালি এই সময়টাতে ওয়েট গেইনের একটা ব্যাপার থাকে, যেটা আপনাকে এখন অনেক সাফার করতে হচ্ছে, আর 2 নম্বর হলো যে শাকিব খান ছাড়া উপবিশ্বাস আসলে কতটা ইন্ডাস্ট্রিতে দাঁড়াবে, এটা একটা ভেরি ভেরি টাফ কোয়েশ্চেন, এবং ভেরি ট্রু কোয়েশ্চেন। সো এগুলো কি চিন্তা হয়নি ওই সময়টাতে? ফার্স্ট যে চিন্তাটা ছিল, যেহেতু সে একেবারেই না করছে, তার সাথে তো আমি থেকেছি, তার সংসার আমি শেয়ার করেছি, এক ছাদের নিচে আমাদের একটা ছাদ শেয়ার করা হয়েছে, সো তার সম্বন্ধে আমি অনেক বেটার কিছুই জানি। আমার যেটা অনেক বেশি মাথায় ঢুকতো যে বাচ্চাটাকে নিয়ে সম্মানের জায়গায় থাকবো কি না, ফার্স্ট এটা আমার মাথায় কাজ করতো অনেক বেশি। হ্যাঁ, কেরিয়ার নিয়ে খুব একটা এই জন্য চিন্তা করি, বেলা শেষে কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা ব্যক্তি জীবন আছে। আজকে আমরা যে কাজ করি যে দর্শকদের জন্য, তাদের কি ব্যক্তি জীবন নাই? যখন তারা ফ্রি সময় পায় তখন বিনোদন জগতে এসে সিনেমা দেখে, বাট বাকিটা কিন্তু তাদের ব্যক্তিগত জীবন। তা আমিও তার ব্যতিক্রম নই, আমারও ব্যক্তি জীবন আছে, আমারও সুখ আহ্লাদ আছে। তো
ওইটা আমি চিন্তা করিনি, কারণ ওই সময় আমি অলরেডি 96-7 মুভি আমি করে ফেলেছি জয়ের সময়। তো এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। তো এখানে তো আমার কোনো অপশন থাকে না। প্রত্যেকটা মানুষই তার প্রফেশনে যদি এত লং টাইম কাজ করে ফেলে তখন রিটায়ারমেন্টে যায়, এটা আমরা সবাই জানি। তো আমার কথা হচ্ছে আমি রিটায়ারমেন্ট বলবো না, বাট আমার অ্যাচিভমেন্টটা শেষ, বাকিটা কিন্তু এখন আমার ব্যক্তি জীবন। তো ওই জায়গা থেকে আমি অনেক বেশি প্রেফারেন্সে ছিলাম। ইফ ইট ইজ জিরো ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, লাইক ক্যারিয়ার যদি জিরো হয়ে যায় আমার আই ডোন্ট কেয়ার। আই হ্যাভ নো প্রবলেম। ইনফ্যাক্ট আমি যে 2-2.5 বছর ছিলাম না, অনেকেই বলেছে অপু কই গেছে কি গেছে, এবং আমি যখন ব্যাক করেছি আমি মোটা হয়ে গেছি, এখন আমাকে অনেকে নিয়ে ট্রল করে। আই হ্যাভ নো মাইন্ড, বিকজ অফ মোটা আমি ইচ্ছে করে হইনি। আমার মোটা হওয়ার বিশেষ কারণ আছে। হ্যাঁ, এখন বলতে পারে অনেক দর্শক যে হ্যাঁ তুমি কেন শুকাচ্ছ না, অনেক মেয়ে তো বেবির পর শুকায় গেছে। বিকজ অফ হচ্ছে না, ইজি থেকে বড় কথা আমার ফিজিক্স ফিটনেসের ব্যাপারটা বুঝতে হবে যে সবার একরকম হরমোন বা একরকম ফিজিক্যাল ফিটনেস থাকে না। তো আমি ওই জায়গা থেকে সাফারার, এই তো আমার কোনো যায় আসে না। অনেকে ট্রল করে, আই হ্যাভ নো প্রবলেম। কিছুদিন আগে আমার একটা ভিডিও বের হয়েছিল একটা প্রোগ্রামের, যদিও এটা অনেক আগের, জয়ের জাস্ট পরপরের ভিডিও, বাট ভেরি সুন আবার বের হয়েছে, তো অনেক ভেবেছে নতুন। ওটা অনেকেই নানান কথা বলছে। সত্যি কথা বলতে গেলে কি ভাই, এখন আমার ওই সৌন্দর্য প্রেজেন্স করে মানুষের ওই চোখ দেখার আমার কোনো টাইম নাই। আমার ওই চোখ দেখার টাইম যেখানে চোখটা সম্মান থাকবে, বিকজ আই এম মাদার। আমাকে প্রেজেন্স করতে হবে, আমার একটি সন্তান আছে। আমার ছেলে যখন কোথাও গিয়ে দাঁড়াবে, সবাই যেন স্যালুটের সাথে আমাকে কথা বলে যে না, অ্যাজ অপু বিশ্বাস একজন ভালো মাও বটে। এখন আমার ওই ইয়াং জেনারেশনের চোখ দরকার, ওয়াও সেক্সি লুক ফিগার, নো। হ্যাঁ, অপু বিশ্বাস কাজ করছে, ভালো কাজ করেছে, দ্যাট ইজ আমার হচ্ছে কি এখন। আপনি আপনার জায়গায় ক্রিস্টাল ক্লিয়ার, আপনি আপনার নিজের কাছে ক্লিয়ার, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ক্যারিয়ারের ক্ষেত্রে। বিকজ দোনো মনো থাকলে কিন্তু এগুলো যায় ওগুলো যায়। সো আপনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন জেনে বুঝে খুব ভালোভাবে সিদ্ধান্ত নিয়েছেন, বাট এটা খুব টাফ একটা ডিসিশন ছিল। এবং কেউ কেউ এই সময়টাতে আপনাকে কোনো কোম্পানি দিয়েছে, লাইক কারো কাছ থেকে এই বুদ্ধিগুলো পাওয়া, কেউ আপনাকে একটু জায়গাগুলো। সত্যি কথা বলতে গেলে কি, আমি অনেক বেশি প্রে করি। এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে দুটো জিনিস, যেমন এই যে আমি আপনাকে একটু আগে বললাম আমার ছেলেদের মানে স্কুল লাইফে যেটা ছেলেদের হয়েছে, গায়ে গন্ধ বা কিছু একটা হোয়াটএভার ইট ইজ, প্রত্যেকটা মানুষ এখন আপনি সারাদিন কাজ করেছেন, আই থিঙ্ক বাসায় যাওয়ার পর আপনি শাওয়ার করে ঘুমাবেন, আদারওয়াইজ আপনি ফ্রেশ মনে হবে না, রাইট? আপনার মনে যদি কষ্ট থাকে, এটা ফ্রেশনেস কী দিয়ে পাবেন? এটা আমার প্রশ্ন জাতির কাছে। ফ্রেশনেস তখনই পাবেন যদি মুসলিম ধর্মের হয়ে থাকেন, আপনি নামাজ পড়েন, হিন্দু ধর্মের হলে আপনি পূজা দেন, বা যে ধর্মের যেখান থেকে হোক, আপনি খালি 1 ঘন্টা মন দিয়ে প্রে করবেন, দেখবেন আপনার থেকে শান্তি পৃথিবীতে কিছু হবে না, এবং আপনি সবচেয়ে বেস্ট সলিউশন পাবেন। কোথায় থেকে আপনার বুদ্ধি, কোথায় থেকে সেই কাজের অ্যারেঞ্জ, বা কোথায় থেকে আপনার সাহসটা আসবে, ইউ হ্যাভ নো আইডিয়া। এটা আপনি সারা বছর চিন্তা করে আপনি খুঁজে পাবেন না। তো আমার বেবির সময় যেটা হয়েছে, আমি প্রে করেছি যে আমার কোনো কেরিয়ারের চিন্তা ছিল না। আমি দেখতে পাচ্ছিলাম ফেসবুকে এই সিনেমা হচ্ছে, আমারই সিনেমা, ওই সিনেমা হচ্ছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি তো ওই সময় শুকনা ছিলাম, আমার ড্রেসগুলোই অ্যাপ্লাই করা হয়েছে ওই নায়িকাদেরকে। আমি দেখতে পাচ্ছি, বিকজ এই ডিজাইনটা আমার দেয়া। আমি কিছু ব্যাক স্লিভ, কিছু না ফ্লোরাল, অনেক ডিজাইন আমি দিয়ে আসছি, সেটা পড়ছে, আমি দেখছি ফেসবুকে। আমার এগুলো মাথায় একটুও ঢোকেনি, ঢুকলে তো আমি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম। আমার একটি জিনিসই মাথায় ছিল, আমি যে জীবনটাকে পৃথিবীতে আনছি, সেই জীবন শুধু জীবন দেওয়াটাই উচিত না, তাকে সম্মান দেওয়াটা হচ্ছে কি আমার দায়িত্ব। আর বাবা মার ডেফিনেশন আমার কাছে হচ্ছে দায়িত্বটাকে। জন্ম আপনি চাইলে রাস্তা, এই যে আমরা গুলশানে থাকি, আমরা অনেক বাচ্চা দেখতে পারি, বাট আমি নট, দ্যাট ইজ কল নট এ বাবা মা। আমি তাদেরকে বাবা মা বলতে পারবো না। বাবা মা তারাই হয় যারা দায়িত্ব পালন করে, তারা হচ্ছে গিয়ে রিয়েল বাবা মা। তো ওই জায়গা থেকে এইটা টেনশন আমার মাথায় ছিল। ওকে, সো ঠিক আছে, আপনার এই জায়গাটা একটা বড় দূরত্ব ছিল ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। উনি যেভাবে চাচ্ছিলেন আপনি সেভাবে চাচ্ছিলেন না, এবং আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নিয়েছেন, এবং এর পরের গল্প তো পুরো বাংলাদেশ জানে। ফাইন, বেবি হলো, ডেফিনেটলি এটার একটা স্বীকৃতির ব্যাপার আছে, সামাজিক স্বীকৃতি। এতদিন বিয়ে ঠিয়ে লুকোনো ছিল, এখন তো আর লুকোনো যায় না, একদমই এখনই যায় না। কিন্তু আমাদের একটা কোশ্চেন, বিশেষ করে আমার নিজের অনেকগুলো ভিডিও দেখে মনে হয়েছে, আপনি একটা পার্টিকুলার চ্যানেলে গেলেন এবং সেখানে গিয়ে কোনো একটা অনুষ্ঠানে গিয়ে আপনি এটা ফ্ল্যাশ করলেন, অ্যান্ড তারা এটাকে প্রেজেন্ট করলো, ইটস আ ভেরি এক্সক্লুসিভ, অ্যান্ড ইট ইজ এক্সক্লুসিভ ডেফিনেটলি। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হুমড়ি খেয়ে পড়লো সেটা দেখার জন্য। আপনি চাইলে তো একটা প্রেস কনফারেন্স করতে পারতেন, আপনি কেন সেই চ্যানেলে গেলেন বা কোন একটা টেলিভিশন মিডিয়াকে বেছে নিলেন? এখানে একটা ভালো পয়েন্ট। আমি প্রায় 10-12 দিন থেকে আমার তার সাথে ফাইটিং চলছিল, আমি এটা বলবো। তো
তো আমি অনেকের সাথে ফেসবুক মেসেঞ্জারে খুব ছিলাম, ফ্রিকোয়েন্ট ছিলাম, বিকজ আমার মাথায় তো একটি জিনিসই কাজ করছিল, আমি কখন বা বেবিটাকে পজিটিভলি বের করব। আমি বের করলাম, জিনিসটা যদি একেবারেই নেগেটিভ হয়ে যায়, বিকজ আই হ্যাভ নো এভিডেন্স, আমি বলতে পারবো না। ওকে, বিয়েতে তো কোনো কাবিনের কাগজপত্র কিছু ছিল না? ছিল, সেটা তাদের কাছে আছে। আমি দীর্ঘ 9 বছর আমি আমার কাছে পাইনি। ইনফ্যাক্ট আমাদের যে ডিভোর্সও হয়েছে, ডিভোর্সের জন্য তো আমি তো অ্যাকচুয়ালি হিন্দু ধর্মের মানুষ, আমি তো এত ডিটেল জানিও না। যতটুকু জানি সেটা হচ্ছে কাবিনের কাগজ লাগে, তো সেই কাগজটা দিয়ে কিন্তু আমার ডিভোর্স হয় নাই। আমাকে একটা উকিল নোটিশের মাধ্যমে ডিভোর্স হয়েছে। ওকে, সো এনিওয়েজ, তো ওই জায়গা থেকে আমি খুব করতাম যে এখন কি করা যায়, মানে কিভাবে ফ্ল্যাশ আউট হয়, আমার কথা কিভাবে কি আমি পজিটিভলি বের করতে পারবো। তো সাংবাদিকদের সাথে আমি অনেক ফ্রিকোয়েন্ট কথাবার্তা বলতাম, এই কথা আমার কথা কেমন বলে, কি শোনেন, আমি সব কিছু জানতাম। জেনে আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি প্রেস কনফারেন্স করি, রাতারাতি যদি চেঞ্জ হয়ে যায়, আমি খুব মুশকিলে পড়ে যাব। চেঞ্জ বলতে? চেঞ্জ মানে সবাইকে বললাম, প্রেস কনফারেন্স করলাম, নিউজটা উল্টা হয়ে গেল, আমি তখন কি করব। তারপর আমি 2-1টা চ্যানেলকে ব্যক্তিগতভাবে আমি বলার ট্রাই করেছিলাম, তো তাদের কাছ থেকে খুব ভালো পজিটিভ কিছু পাচ্ছিলাম না। আচ্ছা দেখছি, ঠিক আছে। তার মানে আপনি তখন অলরেডি নক দেওয়া শুরু করেছেন? মানে আমি ডিরেক্টলি বলি আমি কি বলতে চাচ্ছি, আমি বলছি যে আমি অনেকদিন আড়াল ছিলাম, কিছু একটা কথা বলতে চাই। আচ্ছা বউ, বাদ দাও না, থাক, দেখা যাবে। মানে ওনারা অতটা সিরিয়াসলি নেয়নি? না, ওনারা ভেবেছে অপু হয়তো আড়াল আসছে, সেটাই এসে বলবে। ওকে। এই চ্যানেলে যেটা হয়েছিল, এই চ্যানেলে একজন সাংবাদিক ছিল যাকে আমি বড় ভাইয়ের মতো জানতাম। রিসেন্টলি প্রত্যেকটা মানুষই পোল্টি দেয় তাদের স্বার্থ ফুরিয়ে গেলে, তো ওই জায়গা থেকে আমি বড় ভাই জানতাম, এবং আমার বেবির সময় কিন্তু তার সাথে আমি কন্টিনিউ যোগাযোগ রাখতাম। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তো সেই জায়গা থেকে আমি যখন প্রত্যেকটা জায়গা থেকে একটু পজিটিভ সাইনিং পাচ্ছি না, আমি তখন তাকে ডিরেক্টলি আমার এই কথাটাই বলে ফেললাম যে দাদা, দিস অ্যান্ড দিস, আমি যেতে চাচ্ছি, বাট আপনি কাউকে বললেন না, আপনি অ্যারেঞ্জ করেন, দ্যাটস ইট, দ্যাটস ওয়াই যাওয়া, আদারওয়াইজ নো ওয়েজ। আর আমি টিভিতে কেন যেতে চেয়েছি, আমি সরাসরি বলতে চেয়েছি। এই সময়টা থেকে সাকিবের সঙ্গে আপনার কথা হচ্ছিল যে আমি এরকম ভাবে একটা ফ্ল্যাশ আউট করবো? হ্যাঁ, আমি লাস্ট রাত 3টা অবধি তার সাথে কথা হয়েছিল। ওর রেসপন্স কি ছিল? আরেকটু পরে, বাচ্চা 6 মাস হয়ে যাচ্ছে, আর কতদিন পরে? না, কিন্তু আপনি যেরকম একটা স্টেপ নিতে পারেন, লাইক জাতির সামনে একদম পুরো উন্মোচন করা। আমি কিন্তু অ্যাজ এ অপবিশ্বাস ওখানে গিয়ে স্টেপ নেইনি। আজকে যদি আমি অ্যাজ এ অপবিশ্বাস নিতাম, অ্যাজ এ কারো ওয়াইফ নিতাম, তাহলে আজ থেকে 9 বছর আগেই নিতে পারতাম। আমার কিন্তু ইন্টেনশন ছিল না আমি কাউকে ছোট করব বা কারো কেরিয়ার নষ্ট করব, বা যেটা অনেক সময় বলা হয়েছে যে কারো উপর প্রলোভিত হয়ে এটা হয়েছে। নো, একজন মা হয়ে একটা সন্তানকে সমাজের সামনে উঁচু পর্যায়ে দাঁড় করিয়েছি। এবং এটার ইম্প্যাক্টটা কি পড়তে পারে সেটাও আপনি জানতেন। এটা কি আমার কথা, আমি তো জেনেই গেছি। আমি জেনে যখন নিয়েছি যে আই ওয়ান্ট ডিভোর্স, আমি কিন্তু এত হ্যাপি মোমেন্টে চলে গেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমার একটা প্রোগ্রামে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সবচেয়ে মানে খুশি হ্যাপি মোমেন্ট কি? তা আমি বলেছিলাম যে কোনো একটা মেয়ে যখন জানতো যে আমি যাকে ভালোবাসছি সে একদম নিট অ্যান্ড ক্লিন আর এত বড় সুপারস্টার, যখন সে জানতে পারলো যে গার্লফ্রেন্ড তো দূরে থাক, বউ তো দূরে থাক, উইথ বাচ্চা, তখন সে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। তো ওইটা আমার কাছে হ্যাপি লেগেছে। বাট রিয়েলি আজকে আমি একটা প্রোগ্রাম হলে তার প্রতি আমার কোনো রাগ নাই, বরঞ্চ তাকে আমি স্যালিউট দিই যে বাচ্চালা মানুষকেও পছন্দ করে ফেলছে। তো ওই জায়গা থেকে আমার টেনশন ছিল ভাইয়া যে আমি আমার ছেলেটাকে সবার মধ্যে নিয়ে আসি, অ্যাটলিস্ট বাচ্চাটা কোনো সম্মান পাক। কারণ আমি যেহেতু আপনি শাকিব খানকে তো নিশ্চয়ই টাচ দিয়েছিলেন যে আমি এরকম একটা টেলিভিশন চ্যানেলে যাচ্ছি। টেলিভিশনটা আমি টাচ দিইনি। টেলিভিশনটা টাচ দিলে তো আমাকে ব্লক করে রেখে দিত। ওইটা আমি বোকামি করবো নাকি? আমি বলেছি এটা বলা উচিত, সে বলছে ওকে পরে, এটা বলা উচিত ওকে পরে। তো বলছে কত পরে? আমি তো 2 মাসের বাচ্চাকে নিয়ে আসছি, আজকে 4 মাস হতে চললো, তো আমি কত পরেটা আমি তো জানতে পারছি না। আমি আচ্ছা ঠিক আছে, দেখা যাবে কে পরে দেয় আর কি আগে দেয়, ওটা আমি দেখবো। টাইমে আমরা যেরকম শুনেছি, মানে বিভিন্ন ধরনের গসিপ হয়, মানে শাকিব খানের লাইফে অন্য কোনো একজন নায়িকার সঙ্গে খুব ক্লোজ রিলেশনশিপে আসা, একটা নায়কের জীবনে অনেক কিছু হতে পারে। আপনার এক ধরনের অ্যাঙ্গারনেস গ্রো করা বা এটা সামটাইম আমিই বলেছিলাম, হয়তো বা ভুল বলেছিলাম এবং রেগে বলেছিলাম। বাট আজকের ডেটে আমি যেটা বলি যে যেটা হয়েছে হবার ছিল হয়েছে, আর একজন নায়ক বা একজন নায়িকা তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হতেই পারে, এটাতে আমার কোনো ওটা যদি না থাকতো তাহলে হয়তো এভাবে ফ্ল্যাশ আউট হতো না বিষয়টা, তাই কি? নো, এটা আপনি নো না। আজকে যদি পজিটিভলি সে আমার ছেলেকে বের করতো, টিভি কেন, চ্যানেল কেন, আমি কারোর কাছেই যেতাম না। আমার মেইন লক্ষ্যই ছিল যে একটি মানুষ ডক্টরের কাছে যাচ্ছে তার বোনের বাচ্চা বলে, আমি একজন মা,
আমার বাচ্চাকে আমি যখন এই টিভিতে গেছি তার 2 দিন আগে ঘটনা আমি আপনাকে বলি। তার 2 দিন আগে তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিনের সাথে সাথে একটি বাচ্চা কি চিৎকার দিয়ে কান্না করে, এটা যাদের বাচ্চা আছে তারা বুঝতে পারছে। তো ওই সময় খুবই দরকার একটা মার ফিডিং, আদারওয়াইজ ওই বাচ্চা মানে ও কাঁদতে কাঁদতে মনে হচ্ছে পুরো নীল হয়ে গেছে, ফর্সা বাচ্চা। তো তখন আমি তাকে ফোন করে বললাম যে এ কি, আর তার বোনের বাচ্চা আর আমার এই বাচ্চা 3 মাসের ছোট বড়। তার বোন তার বাচ্চাকে একসাথে আমরা ভ্যাকসিনে গেছি, তার বোন তার বাচ্চাকে ফিডিং করাচ্ছে ফিডিং রুমে গিয়ে, বাট আমি গাড়িতে বসে আছি, বোরখা নাক মুখ ঢেকে বসে আছে, আমার বাচ্চার কাছে যেতে পারছি না। ওইটা আমার ইগোতে লাগছে, সেটা সত্যি কথা। আর ইগো লাগছে, একজন অপবিশ্বাসের ইগো লাগেনি। আমি তো এরকম অনেক সাফারার হয়েছি, আমার ওগুলো গায়ে লাগেনি, বাট আমার গায়ে লাগছে আমি একজন মা মানে ওই সন্তানটা আমার উপর দায়িত্বশীল, আমার দায়িত্ব তাকে সেভ করা। আমি তাকে সেভ না করে আমি মাটিতে ফেলে দিচ্ছি, তা আমার তো দায়িত্ব রেসপন্সিবল কিছুই থাকছে না। এই ইগো থেকে আসলে যাওয়া। সো আপনি ডেফিনেটলি জানতেন যে এটা ডিভোর্স হবে এবং এটা নিয়ে আপনার তেমন কোনো না, আমার মাথা ব্যথা আজকেও ছিল না। রাইট। সো আমরা দেখলাম যে এরকম একটা ঘটনা হলো, একটা ক্যাওয়াস তৈরি হলো, বিভিন্ন রকমের কথাবার্তা আসলো চতুর্দিক থেকে, এবং ওই ঘটনা ঘটার পরে মোটামুটি 1 সপ্তাহে বাংলাদেশে এই টপিক ছাড়া আর কোনো টপিক ছিল না। যদিও এই ইন্টারভিউটা করতে আমার অনেক দেরি হচ্ছে, আমি আসলে নতুন কি বের করবো আমি বুঝতে পারছি না। সো এভরিবডি নোজ ইট। তো তারপর দেখলাম শাকিব খান আপনার বাসায় গেছেন, একটা গুড নিউজ। সব জায়গা থেকে টক শোতেও দেখলাম যে দুজনকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আপনারা দুজন পাশাপাশি বসে সুন্দর হাসির ছবিও দিলেন। তখন আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল টিকবে না বেশি দিন। এইটা আমি বোধহয় পার্সোনালি কাউকে শেয়ার করেছিলাম, না এটা আসলে কারো ব্যক্তিগত সম্পর্ক নিয়ে এভাবে বলা উচিত না। তো ফাইনালি এটা চলে আসলো, ঠিক আছে। তো আসলে এর পরের যে অনেকগুলো স্ট্রাগল, ডিভোর্স হয়ে যাওয়ার পরের যে স্ট্রাগলগুলো, সেটা আসলে আপনি কিভাবে ডে টু ডে ফাইট করছেন? আসলে স্ট্রাগল তো বলে কয়ে আসে না, সময়ের সাথে সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। একটা হচ্ছে রিলিজিয়নের জায়গাটা থেকে বিভিন্ন রকমের কোশ্চেন আপনাকে করেছে, ওটা আমি কাম ওভার করেছি, অ্যান্সার করেছেন। কখনো বলেছেন যে এটা আসলে ওই সময়ের যেটা প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপটে বলেছি, বাট রিয়েলিটি হচ্ছে এটা। আমি সত্য মিথ্যা জাজমেন্টে যাচ্ছি না, বিকজ ধর্মটা একেবারেই আপনার ব্যক্তিগত বিষয়। না, আমি এটা আপনাকে ক্লিয়ার করে দিই, যেহেতু কোশ্চেন্সটা একই রকম, অ্যান্সারটা ওই রকমই হওয়া উচিত। যেহেতু আমি কেরিয়ারের কারণে আমি বিবাহিত, এটা কিন্তু বলিনি, বিকজ অফ থ্রো ছিল এইটাই যে সিনেমা অনেকগুলো আমাদের উপর লগ্নি করা ইস্যু। দ্যাটস ওয়াই 9 বছর সংসার করেছি, এবং আপনারা নিজেরও অবাক হয়ে যাচ্ছেন যে কি করে সম্ভব। পাকপক্ষীও কি দেখেনি? তো এটা সম্ভব ছিল এবং আপনারা সেটা প্রুফ পেয়েছেন। সেকেন্ড ইস্যু বের হয়েছে, একটি মাত্র ইস্যু, যেহেতু একটি মাসুম বাচ্চা, তাকে সমাজ ব্যবস্থায় নিতে হবে, তার জন্য পরিচয় দরকার। সো এই জন্য না, এই পরিচয়টা যদি না থাকতো তাও আমি তাকে এমব্রেস করতাম না, যদি এই ধরনের সিচুয়েশন না পৃথিবীতে থাকতো। থার্ড ইস্যু হচ্ছে যেটা হয়েছিল যে আমি যেহেতু বাচ্চার মা এবং বাচ্চাকে বের করেছি, আমি চাইনি আমার অরিজিনাল কথাটা আর পাবলিকদের মধ্যে ছড়াক। যদি আমাদের মধ্যে সবকিছু আবার ম্যাক্স হয়ে যায় তাহলে আমি ওইভাবেই চলবে। এবং তখন হয়তো বা আমার মনের অভিব্যক্তি ছিল যে আমি ওকে বলবো যে এখনো যেহেতু হয়নি, তুমি কাগজে কলমে বা তোমাদের ওয়েতে কি হয় সেটা আমাকে করিয়ে নাও। আমি এগ্রি, বিকজ আমার তখন ডেডিকেশন থাকবে আমার সংসার, আমার সন্তান, আমার স্বামী। সো ওই জায়গা থেকে আমাকে যদি বলা হয় তুমি এখন মরেও যাও, তাও আমার আপত্তি নাই। ডেফিনেটলি ধর্মকে সম্মান দিয়ে আমি কথা বলছি, বাট টাইমিংটা এমন জায়গায় এসে এখন দাঁড়িয়েছে, প্রায় 2 থেকে অলমোস্ট 3 বছরের পথে হাঁটছে। আলটিমেটলি আপনি দেখেন মানুষের বয়স কমে না, বাড়ে না, বা একটা জায়গায় তো থাকে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমাকে তো বেলা শেষে মরতে হবে, যদি কোনো কারণে আমি মারা যাই। এখন পেপার পত্রিকা অনেক জায়গায় দেখছি, হ্যাঁ, তো মারা যাবার পর আপনি কোন ওয়েতে যাবেন? কারণ আমি একজন নোন ফেস, আপনি চাইলেই রাতে নিয়ে গিয়ে আমাকে কিছু করতে পারবেন না। আমার কিছু হলে কিন্তু পাবলিক প্লেসে আসতেই হবে। তো ওই জায়গা থেকে তো আমি তো ডিক্লারেশনটা দিতেই হবে। এখন আমার কথা হচ্ছে যে সেটা কিন্তু সেও জানে, আমি যে বলেছি সে আমাকে প্রতিবাদ করলো তা কিন্তু না, সেও জানে যে আমি কি ধর্মের ছিলাম। ধর্মকে সম্মান আমরা সবাই দিতাম। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যেহেতু সে আমার হাজব্যান্ড, যেহেতু এই ফ্যামিলিতে আমি শেয়ার করছি, তো এই ফ্যামিলির সম্মানটাও আমার সম্মানের। আমি নামাজ পড়েছি, আমি রোজা করেছি, বাট আমি কখনো ওই প্রপার, আমাকে অনেকবার বলেছিল হজে যাওয়ার জন্য, কারণ সাকিব একবার হজ করে এসেছিল। আমি বলছি আমি প্রপার না হওয়া পর্যন্ত যাব না, কারণ ধর্ম নিয়ে খেলতে পারবো না, ধর্মকে সম্মান দেখাতে পারবো। আমি কিন্তু যাইনি, আপনারা সবাই হয়তো ছবি দেখেছেন। তারপর ওমরা করে আসছে, আমাকে ওমরা করতে বলেছিল। আমি বলছি না, আমাকে খাতা কলমে যা প্রপার আছে সেটা প্রপারলি করো, ওকে আই হ্যাভ টু গো, আদারওয়াইজ না।
ওকে, ডিভোর্স হয়ে যাওয়ার পরে আপনার যে প্রতিনিয়ত যে নিজেকে আলটিমেটলি যখন আমার কাছে মনে হলো যে এখন আমার বলা উচিত, আর নো ওয়ে, বিকজ আমি আর কোনো অপশন নিজেকে রাখতে চাই না, তো তখনই আমি আমার অরিজিনাল ধর্মটা আমি দর্শক মানে সবার কাছে আমি জানিয়ে দিলাম যে আমি কিন্তু বেসিকই হিন্দু, আমি মারা গেলে আমাকে চিতায় নিতে হবে। চিতায় নিতে হবে। খবরও পড়েছিলাম আমরা, আরেকটা খবর এরকম পড়েছিলাম যে মন্দিরে মন্দিরে গিয়ে ছেলে খুঁজছে। আমি ঠিক জানি না এগুলোর অথেন্টিসিটি না না, এটা হচ্ছে দুর্গাপূজার সময় আমার একটা ইন্টারভিউ নিয়েছিল, বলতেছে দুর্গা মন্দিরে আপনাকে কি ভালো লাগতো, যেহেতু আমার ছেলে পছন্দ হতো না স্কুলে, তো আমার বান্ধবীরা সব একসাথে যেতাম, তো আমার কিছু মুসলিম বান্ধবী ছিল, তারা অনেক বেশি এনজয় করতো, আমাদের থেকে বেশি এনজয় করতো দুর্গাপূজা তারা। তো আমরা তো সবসময় রাত্রি 9টা-10টার দিকে পুজো দেখতে যেতাম বিকজ অফ লাইটিং। তো ওরা যেত, তা আমি আমার বান্ধবীদেরকে আমি বলতাম যে তোরা আসছিস কেন, আমি সে আরে ছেলে দেখতে আসি, ইটস জাস্ট ফান। আমাকে বলতো হ্যাঁ আমি তো জানি তোর তো আবার পছন্দ হবে না, দেখ তাও খুঁজে পাস কিনা, লাইক এইটা। আচ্ছা, আরেকটা শুনেছি এরকম যে ব্যাচেলরই হতে হবে সেই ছেলেকে, ব্যাচেলর মানে হচ্ছে বিবাহিত হয়নি এরকম। ও না না, আসলে মানে বাসা থেকে খুব চাচ্ছিল এখন যে আমি একটা সেটেল লাইফে যাই, কারণ বাড়িতে সবাই চাই যে আমি ভালো থাকি, তাদের ধারণা আমি হয়তো একটু ফিল করছি কষ্ট বা কিছু একটা, নাকি একটু মানে খুব পাগলের মতো একটা কোশ্চেন হয়ে যায়, থাকে না যে বিয়ে শাদী করে ফেলেন এই সময় সাকিবের কি অনুভূতি হয়, সেটা একটু দেখার জন্য। না না না, এটা আসলে টোটালি একটা মুখের রোচক কথা, বাট এটা আদৌ সত্য না, আমি এই কথাতে বিশ্বাসী না। তো ওই জায়গা থেকে আমি বাড়িতে বলছি দেখো আমি ইভি ব্যাক্স যদি সে ফিরে আসে, নো, আমি আর চাই না, কারণ সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। একদিন আমি পাগলামি করেছি, আজকে আমি নিজেই ডিসিশন নিচ্ছি, তো এটা আসলে আমি নিচ্ছি না, একটা সময় আমাকে পথ বেছে দিচ্ছে। তো সময় এখন এমন এসে একটি জায়গায় দাঁড়িয়েছে, আমার মনে হয় না যে সেও আসতে চাইবে বা আমিও পজিটিভলি সেটা নিব। আপনি স্টিল তাকে লাভ করেন? দেখেন, তার প্রতি আমার অ্যাজ এ ফাদার সেটাতে রেসপেক্ট আছে, বাট অ্যাজ এ হাজব্যান্ড বলতে পারেন, অ্যাজ এ ফ্রেন্ড বলতে পারেন, ভালোবাসার রেসপেক্ট কোনোটাই নেই। ওকে, সো আমরা একটা জায়গায় আশান্বিত হতে পারি, যারা মানে আমরা যে খবর পড়েছিলাম যে ছেলেকে অবিবাহিত হতে হবে, সেটা আসলে সঠিক নয়। যারা বিয়ে শাদী করেছেন এবং না না না, এটা আমি ক্লিয়ার করি, না আমি কোনো বিবাহিত ছেলের সাথে ডেফিনেটলি বিয়ে করতে চাই না, ডেফিনেটলি অবিবাহিত হতে হবে। প্রবলেমটা কোথায়? কারণ আমি কাউকে ইন্ডিকেট করে বলেছি বিবাহিত ছেলে, আমি যে সেকেন্ড ছেড়ে দিয়েছি, এখন তুমি সেকেন্ড হ্যান্ডে নাচো, তো আমি চাই না এই কথার সাথে যাই। তো আমার হইলে কখনো আনম্যারিডই হবে, আদারওয়াইজ কখনো সেটা তো আপনার জায়গা থেকে ব্যালেন্স হলো না, মানে আপনিও তো বিবাহিত, ইউ হ্যাভ এ বেবি, বিউটিফুল বেবি মাশাআল্লাহ, এবং একটা ছেলের জায়গা থেকেও তো সমান হতে পারে, তার একটা বাচ্চা আছে। আমি আমার কথা হচ্ছে কি, আমি যাকে করবো সে হয়তো সেকেন্ড ম্যাচ, তার ওয়াইফ থাকতে পারে, তার বাচ্চা থাকতে পারে, সে তো আমার আপন হতে পারবে না। বাট হ্যাঁ, এটা সত্যি কথা, লাইফে তো আমাকেও বাঁচতে হবে। তো বাঁচতে হলে এখন তো অপশনটা অনেক বেশি ডিফিকাল্ট অ্যান্ড ট্রিপিক্যাল, তো এইটার তো অ্যান্সার নেই। আপনি যেটা আমাকে কোশ্চেন, এটা অ্যান্সার নেই, বাট হ্যাঁ সলিউশন এইটাই যে আমি কারো প্রতিফলন হতে পারি না, যে আমার ওয়াইফ ছিল, বাচ্চা ছিল, লাইফ থেকে সেটা খুব ডিস্ট্রয় হয়ে গেল কারো কারণে, তো আমি তো চাই না যে আমার কারণে কেউ হোক। ফাইন, বিষয়টা আপেক্ষিক, এটা নিয়ে অনেক ডিসকাশন করার আছে, আমরা সেদিকে যাব না। একটা কথা একদম মানে লাইটলি বলতে চাই, লাইফে ফিউচারে যেটা হবে এটা আসলে সময়ের অ্যানসার, এটা আমি প্রেডিক্ট করে কিছু বলা যায় না। এক্স্যাক্টলি করা যায় না। তবে যে জিনিসগুলো আপনাদের লাগবেই সেটা হচ্ছে প্রপার হাইজিন মাস্ট, এবং পারফিউম, ডিওড্রেন্ট, এগুলা খুব খুব সাবধান। আমি আমার পেজে 1.5 মিলিয়ন ফলোয়ার, এবং সেখানে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে পারফিউমগুলো ভালো। কিসের আপনি তো ব্র্যান্ডিং করে দিচ্ছেন, আপনার মুখ থেকে বের হওয়া মানে এটা তো আমার স্পন্সর হয় নাই। এবং এটা যে টুট শব্দ ইউজ করেছি, যেই ব্র্যান্ডের নাম বলেছি আমরা সেই ব্র্যান্ডকে এমনি আমরা অন এয়ারে দিতে পারি না, কারণ এটা প্রচুর ভিউ হবে ভিডিওর, আমরা জানি, এবং আমরা দিলাম না। তো যারা স্পন্সর আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা এখন এই শোর স্পন্সর করিনি। যাই হোক, বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে হোয়াট এভার যা ঘটেছে জীবনে সেগুলো লাইফেরই পার্ট। আপনার লাইফে যেটা ঘটেছে সেটা হয়তো একজন সাধারণ মানুষের জীবনে কোনো ঘটনাই না, আপনার জায়গা থেকে একটা বিশাল ঘটনা হয়ে গেছে, বিশাল কেক আমাদের জন্য, আলোচনা সমালোচনা, তর্ক বিতর্ক। তো সব কিছু মিলিয়ে ওই যে সাধারণ একটা মেয়ে যে নাচ করতো, বগুড়ার একটা স্কুলে পড়তো, দেশের মানুষ তাকে সেভাবে জানতো না, চিনতো না, উইদিন 8 or 9 ইয়ার্সের মধ্যে এইরকম একটা ভাইব, এত কিছু ফেস করতে হলো, কিভাবে দেখেন আসলে? আর সামটাইম দিস ইজ মাই পার্ট অফ লাইফ, বিকজ আমি যখন ফার্স্ট প্রেম করলাম তখনকার ইমোশনটা আলাদা ছিল,
তারপরে জীবনের ডিসিশন নিজেকে নিতে হলো, তারপরে ডিসিশনে একটি পর্যায়ে গিয়ে ঠেকে গেলাম, নিজেকে পার করার ট্রাই করলাম এবং আমি সাকসেস পার করেও ফেলেছি। রিগ্রেট আছে কোনো যেটার জন্য আমার অনুতপ্ত আমি? না, বিকজ সব কিছু তো নিজের ডিসিশন ছিল, তো অনুতপ্ত তখনই আসে যখন কেউ আমাকে করায়। ঠিক আছে, আপনাকে আমি 8 বছর আগে যদি টাইম মেশিনে করে ফিরিয়ে নিয়ে যাই, সাকিবের সঙ্গে আপনার পরিচয় হচ্ছে ওই মোমেন্টটাতে, কোটি টাকার কাবিন ছবি আপনি করতে যাচ্ছেন, আপনি ঠিক এই লাইফটাই বেছে নেবেন যেটা আপনি পার করে এসছেন? হ্যাঁ, কারণ আবার লাইফের অপর নামই হচ্ছে ইতিহাস। যদি জীবনে কোনো কিছু মানুষের মনে গাঁথতে না পারেন তাহলে আপনার বেঁচে থাকাটাই বৃথা। আই ডু বিলিভ ইট। আজকে যদি কোনো প্রেমের কথা বলেন, শিরি ফরাদ আসবে, রোমিও জুলিয়েট আসবে, বাট জীবনে অনেক প্রেম আছে, বলেন তো আছে? বাট আজকে কিছু কিছু প্রেম আছে, ধরেন এমনও প্রেম আছে যে মরে গেছে, তো এটা স্মৃতি থেকে যায়। তো 8 বছর আগে গেলে আমি বলবো যে আমি সঠিক ডিসিশন, বিকজ লাইফের অপর নামে হচ্ছে ইতিহাস। যদি মানুষের মনে না গাঁথতে পারি, এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে ওটা লাইফ না, ওটা ডেফিনেটলি। সো আমরা আসলে যাই করি না কেন জীবনে, সেখান থেকে আমরা শিক্ষাটা যাতে নেই এবং প্রপারলি যাতে সেটা পরবর্তীতে কাজে লাগে। তবে আমি এটা ফান করে বললাম, তবে একটি কথা আমি বলবো প্রত্যেকটা মেয়েদের উদ্দেশ্যে, যে আমি যেটা ইমোশনালি করেছি প্রত্যেকটা মেয়ে যেন ভেবে চিন্তে করে, কারণ জীবন একটাই, বারবার আসে না। প্রত্যেকটা জীবনে যে ইতিহাস করতে হবে, নট দ্যাট সবাই হ্যাপি থাকুক, সুখী থাকুক, এটা আমার চাওয়া। থ্যাংক ইউ অপু, আমি অন্তর থেকে আপনাকে মানে দোয়া করি আপনার ফিউচার ক্যারিয়ার অনেক ভালো হোক। দোয়াটা একটু স্পেশাল কারণ আপনি বগুড়ার, আমিও বগুড়ার। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ আমাদের রেডিও আম্বারে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে, এবং রেডিও আম্বারে যারা শ্রোতা ছিলেন বা যারা দেখছেন পেজে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমার বাজে কথাগুলো শোনার জন্য। কেমন লাগলো আপনার ইন্টারভিউ? আমার অনেক ভালো লাগে। বেশি ভালো লাগলো কি, আমি তো অনেক প্রোগ্রামে যাওয়া হয়, অনেক প্রোগ্রামে অনেক কথা বলা হয়, বিকজ আমার আরও এই প্রবলেমগুলোর পর এত বেশি যাওয়া হয়েছে, এত বেশি কথা, সবই সেম কোয়েশ্চেন্স। মাঝে মাঝে খুব বিব্রত লাগতো, মাঝে মাঝে অনেক ভালো লাগতো। বাট আপনার প্রোগ্রামে এসে যেটা ডেফিনেটলি বেশি ভালো লাগলো, আপনি খুব মজা করে এবং যে কোয়েশ্চেনগুলো কখনো করেনি আমার এই 12 বছরের লাইফে, সেগুলো আপনি করেছেন। থ্যাংক ইউ সো মাচ, ইটস আ অনার ফর মি। এটা আমি অপুকে বলে দিই অনুষ্ঠানের শুরুতে যে প্রশংসাটা করতে হবে, সে নিজে থেকেই করেছে এবং আমি অনার ফিল করছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।